আরে আমার বড়রা কেমনে চাকরিছে, কত কষ্ট জানি হয়েছে। আরে আমার আব্বুরে সকালবেলা ভাতটা লইলি, আব্বু গরম ভাত, আব্বু গরম ভাত লইলি, টিফিন খামো। আব্বু তুমি বাইরের জিনিস খাইও না, তুমি টিফিন খাইবা। টিফিন খাইলে ভালো না, ভাত খাইবা, গরম ভাত খাইবা। গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার। আব্বারে সকালে নামাই দিছি দুইটা ছেলে আমার, একটারে নামাই দিছি বড়টারের সামনে, ছোটটায় কয় আব্বু আমার কাছে ব্যাগ দাও, আরেক হাতে বাড়িটা নিছে। আরে আব্বুরে তোর একটা সুমা দিতে না। আমার বাবাটা একা একা কান্নাকাটি করতো, কেউ কোনো অভিযোগ নাই। আব্বু আব্বু মনে তুমি দুষ্টামি করে আনো গেলা, আনো তুমি আব্বু কইলা। আরে বাবা তোমার তো পাইলাম না, আমি তো অনেক খুঁজলাম না আব্বু, তোমার অনেক খুঁজি। আমি ওই সাইডে গেছি, তুমি যেই জায়গায় বসে দাঁড়াই থাকতা ওই জায়গায় গেছি, ও মুরা গেছি, ওই মাঠে গেছি, কেউ রে দেয় না, পাই না। আব্বু আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই, কোনো অভিযোগ করে নাই, কেউ মারলে অভিযোগ করে নাই, একটা নিবিড়ে বসে কান্নাকাটি করে। আব্বু তুমি কান্না করো কে? ওই আব্বু আমার ওই মারছে, তাও কোনো অভিযোগ করে নাই। না জানি আমার ছেলেটার কত কষ্ট হয়েছে। আরে আমার লগা কইছিল আব্বু আমার ইয়াত নিয়ে যাইবা, সিলেট ঘুরতে নিয়ে যাইবা। আমি কইছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাবো। আব্বু আরে তুমি তুমি আমার মাঝখানে আজকে বইছিলা, বড়টায় পিছনে বসছিল, বড়টায় পিছনে বসছিল। ও জোনায়েত রে, জোনায়েত তুই কই গেলি? আরে জোনায়েত, আরে জোনায়েত, জোনায়েত তুই কই গেলি? জোনায়েত, আরে জোনায়েত রে বাবা। বাংলাদেশে এক ভয়াবহ শোকের আবহাওয়া তৈরি হয়েছে। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর সহ আরো 19 জন কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইতিমধ্যে প্রত্যেকেই খবরগুলো জেনে গেছে, কিন্তু এই হত্যার দায় কার উপরে পড়বে বা এই হত্যা কারা করেছে, কারা খুনি, প্রকাশ্যে তাদের নামগুলো জানা খুব জরুরি। আমি এই ভিডিওটি করার আগে আমার এক ছোট ভাই বিমানের পাইলট, তার সাথে কথা বলছিলাম। সে আমাকে কেঁদে কেঁদে বলছে তৌকির তার খুব ক্লোজ বন্ধু ছিল। তিনি বলছিলেন যে আমরা যখন আকাশে উড়ি এই বিমানগুলো নিয়ে, তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যে ঠিক মতো ফ্লাই করে নিচে নামতে পারবো। 90 সালের আগের F7 যুদ্ধ বিমান চীনের কাছ থেকে 13 সালে শেখ হাসিনা কিনেছিলেন, যেটি বিধ্বস্ত হয়েছে আজকে। একবার চিন্তা করেন তো, 90 সালের যুদ্ধ বিমান যেটি কেউ ব্যবহার করে না, সেই যুদ্ধ বিমান শেখ হাসিনা কিনেছিলেন চীনের কাছ থেকে 2013 সালে। 40টির কাছাকাছি বা 40টির কিছু অধিক এই বিমান আছে বাংলাদেশের হাতে, আমি যেটুকু তথ্য পেয়েছি। প্রশ্ন হলো, বাংলাদেশের হাতে যুদ্ধ বিমান রয়েছে আসলে কি কি ধরনের? আসেন সেটা একটু জানি। যেটুকু তথ্য পেয়েছি বিমান বাহিনীর কাছ থেকে, বাংলাদেশের হাতে দুটো ধরনের যুদ্ধ বিমান আছে, একটি হলো F7 আর একটি হলো MiG-21। এই দুটো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ ব্যবহার করে না। আমাদের প্রতিবেশী দুটো দেশ ভারত এবং পাকিস্তান, ভারতের হাতে রয়েছে 4.5 প্রজন্মের রাফায়েল এবং রয়েছে 5ম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400। আবার দেখেন পাকিস্তান, যাদের কাছ থেকে আমরা একটা মুক্তি সংগ্রামের মাধ্যমে আলাদা হয়েছি, তাদের হাতে রয়েছে F6, তাদের হাতে মার্কিন F-16 রয়েছে। তাদের হাতে রয়েছে চীনের J-10C এবং 17 থান্ডার, আরো বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে। সাম্প্রতিক ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা দেখলাম এই দুই দেশ যুদ্ধটা করেছে মূলত আকাশে।
সাম্প্রতিক সময় যতগুলো যুদ্ধ হচ্ছে পৃথিবীতে বা হয়েছে, প্রত্যেকটা খেয়াল করেন ইরান এবং ইসরায়েলে তাকান, কোন স্থল বাহিনী ব্যবহার হয়েছে? হয়নি। পুরো যুদ্ধটা হয়েছে এক দেশ থেকে আরেক দেশের আকাশে। দখলদার দেশটি ইরানে ব্যবহার করেছে কি তারা? S-35। তারা মার্কিন পঞ্চম প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান 35 দিয়ে বোম্বিং করেছে ইরানের ভেতরে, আর ব্যবহার করেছে আধুনিক ড্রোন। ইরানের মতো সামরিক ক্ষেত্রে একটা উন্নত রাষ্ট্র মোকাবেলা করতে পারেনি। প্রথম দিনই তাদের সকল সিস্টেমগুলো অকেজো করে ফেলেছে কে? ইসরায়েল। এরপর 17-18 ঘন্টা পর ইরান, এখনো কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেকে কমেন্ট করছেন, আগের কমেন্টগুলো আসছে কিনা বুঝতে পারছি না। একটা কথার মাঝখানে আসলে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখনো বলছেন অনেকে শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো, ওকে বলছেন। তো এখন একটি বিষয় আপনাদের চিন্তা করতে হবে। আমি আবার হ্যালো, হ্যাঁ আমি তো এখানে সিগন্যাল পাচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন। তো যখন ইরান পাল্টা মিসাইল ঝড় চালালো, কোথায়? দখলদার দেশটির উপর। আমরা দেখলাম দখলদার তছনছ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। ইরান বুঝতে পারলো এই 12 দিনের যুদ্ধে যে তাদের কাছে আধুনিক যুদ্ধ বিমানের অভাব আছে, অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান এগুলোর অভাব আছে। আর সেটা হারে হারে টের পেল যুদ্ধের 12 দিন পরে। ইরান দৌড়ে চলে গেল চীনে গিয়ে বলল, বাবা আমার আর কোনো রক্ষা নাই, দ্রুত আমাকে দাও। সঙ্গে সঙ্গে জেট-এন-সি চুক্তি করে নিয়ে আসলো এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা নিয়ে আসলো চীনের কাছ থেকে কয়েকদিনের মধ্যে। আজকে যদি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যুদ্ধ বাঁধে, আমাকে বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন 10 মিনিট বাংলাদেশ মায়ানমারের সাথে টিকবে না আকাশে। আবার বলছি আকাশে, কারণ বাংলাদেশের কাছে ধ্বজভঙ্গ ভাঙ্গারির দুটো যুদ্ধ বিমান আছে, মানে 2 ধরনের, F-7, MiG-21, যে দুটো এই মুহূর্তে আকাশে উড়ে নিজে ঠিক মতো নামতে পারবে কিনা সন্দেহ। তারা যাবে যুদ্ধ করতে। এখন প্রশ্ন করেন নিজেকে, 54 বছর এই বাংলাদেশকে আমাদের রাজনীতিকরা কি উপহার দিয়েছে? 54 বছর ধরে এই দেশে আমাদের রাজনীতিবিদরা আমাদের একটা জিনিস উপহার দিয়েছেন, তার নাম চেতনা। প্রত্যেকটা রাজনীতিবিদদের ধরে কাপড় খোলে পিছন দিয়ে এই চেতনা যদি ঢুকিয়ে দিতে পারে, এই দেশ ঠিক হবে। আজকের পর থেকে যারা রাস্তায় কোনো চেতনা ওড়াবে, 71 দিয়ে 72 দিয়ে 74 দিয়ে রাজাকার দিয়ে এই দিয়ে সেই দিয়ে রাজনীতি করবে, আগে তাদের ধরবেন, পেছন থেকে চেতনা দিয়ে দেবে যে 54 বছর তোমরা এই রাষ্ট্রকে কি দিয়েছো, তোমরাই তো ক্ষমতায় ছিলে, তাই না? শেখ হাসিনা তার বাবার জন্য আর তার নিজের জন্য কি পরিমাণ টাকা ব্যয় করেছেন, একটা ছোট্ট ফিরিস্তি আপনাদের দেই। শোনেন, মুজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছে শেখ হাসিনা প্রায় 1000 কোটি টাকার উপরে খরচ করেছে। কাগজে কলমে 1000 কোটি টাকার, এটার আরো অনেক বৃদ্ধি, মানে এটা আরো অনেক বেশি। রাষ্ট্রের চুরির জায়গা তো আছে, খেয়াল করবেন। মুজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণে 1000 কোটি টাকা ব্যয় করেছেন আপনাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। মুজিব কর্নার, মানে সব অফিস আদালতে প্রতিষ্ঠান জুড়ে যে মুজিব কর্নার তৈরি করেছেন, এখানে তিনি ব্যয় করেছেন 300 থেকে 500 কোটি টাকা। এবং পুরো 1 বছর ধরে মুজিব বর্ষ উদযাপন হয়েছে না বাংলাদেশে, মনে আছে আপনাদের? সেখানে 1200 কোটি টাকা ব্যয় করেছেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যয় করা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এবং বিভিন্ন সময় এই উদ্বোধন অনুষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আরো 50 কোটি টাকা ব্যয় করা হয়েছে। সরকারি কর্মকর্তা মন্ত্রীদের বিদেশ সফর বছরে 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। ওই যে মন্ত্রীরা বিদেশে গেছে না, খিচুড়ি রান্নার প্রশিক্ষণ, ঘাস চাষের প্রশিক্ষণ, এদের জন্য 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন, মনে আছে আপনাদের, 200 টাকার বালিশ কিনেছে তারা কয়েক লক্ষ টাকা দিয়ে। এগুলো করে তারা আরো 50 কোটি টাকা লোপাট করেছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট করা হয়েছে 11,000। দেখেন এই সংখ্যাটা কত বড় যে আমার বলতে সময় লাগতেছে। 1,13,000 কোটি টাকা। আমি গুনে বলতে হয়েছে, বুঝতে পারছেন? আমি প্রথমে একটু কম বলতে চেয়েছিলাম, আমি ধরে নিতে পারি নাই, যেটাকে তথ্য পেয়েছি। যদি ভুল হয় আপনারা আমাকে দিবেন, আমি যেটা নেট থেকে সংগ্রহ করেছি কিছু সূত্র থেকে।
রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট হয়েছে 1,13,000 কোটি টাকা। দলীয় নামকরণ, সড়ক, স্কুল, ভবন, বিভিন্ন স্থাপনায় 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এবং প্রয়োজনীয় এই যে আমাদের মন্ত্রী এমপিরা বিভিন্ন উপদেষ্টা হাবিজাবি তাদের সহকারী নিয়োগ দিয়েছেন, তাদের পিছনে ব্যয় করেছেন 100 কোটি টাকা। এটি কিন্তু পুরো 16 বছরের হিসাব বলছি না, একটা সেশনের হিসাব বলছি। এবং বিভিন্ন সময় প্রভাবশালী দুর্বৃত্তদের ঋণ মাফ, পুনর্তফসিল, বছরে 5,000 কোটি টাকা লুট হয়েছে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই দেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন কেন? মুজিবের এই মুরাল তৈরি, বর্ষপূর্তি পালন, যা হয়েছে শেখ হাসিনার আমলে, এই রাষ্ট্রের কোন কাজে লেগেছে? এই দরিদ্র রাষ্ট্র, যে দেশের মানুষ 3 বেলা খেতে পারে না, সেই দেশের মানুষের এই টাকাগুলো দিয়ে কি করেছে শেখ হাসিনা? আসেন, শেখ হাসিনার আমলে সেনা প্রধান কারা কারা ছিলেন, বিমান বাহিনীর প্রধান কারা কারা ছিলেন, নৌবাহিনীর প্রধান কারা কারা ছিলেন, তাদের নাম ধরে জিজ্ঞেস করেন। এবং এবার আসেন, এদের পেছনে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ আমাদের বাৎসরিক সামরিক বাজেট কত, আর সেই বাজেটগুলো কোথায় ব্যয় হয়েছে। সাম্প্রতিক কয়েকটি তথ্যে জেনেছি, বাংলাদেশ যখনই কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করে বা কোনো দেশ, সেটা তুরস্ক বা চীন বা কোনো দেশ সফর করে, সঙ্গে সঙ্গে ভারত থামিয়ে দেয়। শুধু আওয়ামী লীগকে বলবেন কেন, এদেশে বিএনপি ক্ষমতা ছিল না? বিএনপি আমাদের বিমান বাহিনীর কোন কোন বড় বড় উন্নয়নে ভূমিকা রেখেছে সেটাও আমরা জানতে চাই। প্রশ্ন হলো, যে সামরিক বাজেট তৈরি হয়, এই বাজেটের টাকাগুলো কোথায় যায়? কারণ আমাদের সেনা অফিসাররা তো তারা কন্ট্রাক্টর, তারা এখন রিয়েল এস্টেটের ব্যবসা করছে, পুরো ক্যান্টনমেন্টের ডোবা ডাবা সব ভরে এখন তারা বিল্ডিং বানাচ্ছেন। তারা তো যুদ্ধ করবেন না, তাদের যুদ্ধের প্রয়োজন নেই। পুরো দেশটা আমাদের শত্রুদের হাতে জিম্মায় রেখে তারা তাদের পকেট ভরেছেন সন্তানদের জন্য, নিজেদের জন্য। এই যে ছোট্ট একটা বিষয় বলি আপনাদের, রাষ্ট্রের 1 টাকা লুট আর একজন ব্যক্তির 1 টাকা লুটের পার্থক্য কি বোঝেন আমাদের দুর্নীতিবাজীরা? ধরেন যে রাষ্ট্র থেকে কেউ 1 টাকা লুট করেছে, এই রাষ্ট্রের 20 কোটি মানুষের কাছ থেকে তিনি যদি ক্ষমা না চেয়ে মারা যান, তিনি কখনো জান্নাতের মুখ দেখবেন না, কারণ তিনি অন্যের হক নষ্টকারী হিসেবে বিবেচিত হবেন। আর একজন ব্যক্তির থেকে যদি কেউ টাকা আত্মসাৎ করেন, সেই একজন ব্যক্তি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ আছে, কিন্তু রাষ্ট্রের 20 কোটি মানুষের কাছ থেকে পারবেন? আমাদের হারুন, বিপ্লব, বেনজির বা আমাদের আজিজ, আমাদের যে সেনাপ্রধান ছিলেন আজিজ, এরকম বহু ব্যক্তির নাম জানি না, এরা কত হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে জানেন? এই টাকাগুলো কি করবেন? এই টাকাগুলো তারা কি করবেন? এই টাকাগুলো তারা ব্যয় করতে পারবেন আদৌ? সম্ভব? এক জীবনে এত টাকা ব্যয় করার সুযোগ আছে? এরা দুনিয়াতে জাহান্নাম কামাই করে চলে গেছে। আমাকে এখন প্রশ্ন করবেন অনেকে, বাংলাদেশে যারা রাজনীতি করেন, অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এরা সবগুলো হলো মাদার ফাকার। এরা প্রত্যেকেই নিজের পকেটের জন্য রাজনীতি করেন। 5 তারিখের পরে লুটপাটকারী চেঞ্জ হয়ে গেছে, নতুন লুটপাটকারী চলে এসছে। কারণ যারা 16 বছর খেতে পারেনি, বাকি জিন্দগি তারা এখন খাবে। আবার ঝড় আসবে, তারা আউট হবে, আবার নতুন কেউ এসে খাওয়া শুরু করবেন। এটা হলো রাজনীতি। আজকে যারা মাইলস্টোনে যাচ্ছেন এই দেখতে, ফটো সেশন করতে যেসব রাজনীতিবিদরা যাচ্ছেন, আমার অনুরোধ, এদের সবাইকে ধরেন, ধৈরা এদের সবার থেকে রক্ত নেন, কারণ প্রচুর রক্ত লাগবে আমাদের আহত ভাই বোনদের জন্য। যে নেতাই যাবে, যত সুন্দর পায়জামা পাঞ্জাবি পরেই যাবে, ধরবেন, ধরে 100 আগে রক্ত নেবেন শরীর থেকে 5 ব্যাগ। যে রাষ্ট্র থেকে তোরা বহুত লুট করে খাইছিস, তোদের গায়ে যে চর্বি জমছে রাজনীতিবিদ, এগুলো সব মানুষের টাকা আত্মসাৎ করে তোরা সব হারাম খেয়েছিস। এগুলো একটাও হালাল না। রাজনীতি যারা করে, কেউ হালাল টাকা কামাই করে না, সব হারাম খায়। এই যে আমাদের অনেক উপদেষ্টা যারা এখন নতুন করে বসছেন ক্ষমতায়, এরাও হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে জমাচ্ছেন। আমি নাম বলবো না, আমরা এগুলোর নাম তৈরি করতেছেন, ইনশাল্লাহ ধরবো। এক উপদেষ্টা 1000 কোটি টাকা কেবল তুরস্কেই পাচার করেছে, এবং যার মাধ্যমে পাচার করেছে সেই সূত্রই কিছু তথ্য আমাদের দিয়েছে। আমরা সকল ডকুমেন্ট রেডি করতেছি। বুঝতে পারছেন? 5 তারিখে 2000 মানুষের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেই আমলের একজন উপদেষ্টার আমল নামায় পেয়েছে তুরস্কে কেবল 1000 কোটি টাকা পাচার করেছে। তার মানে আগামী দিনে তারা রাজনীতি করুন আর না করুন, পৃথিবীর যে কোনো দেশে তারা আরাম আয়েশে বাকি জিন্দগি পার করবেন। তারপরে কবরে যাওয়ার পর সেটা তো তারা বিশ্বাস করেন কিনা পর জন্ম আমি জানি না। এখন দুটো বিষয় দেখেন,
একটা স্কুলে এই যুদ্ধ বিমানটা পড়েছে, F7, আগুন ধরে গেছে। বাচ্চাগুলো এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে বাচ্চাগুলো আর বের হতে পারেনি, কারণ চারদিকে আগুন ধরে গেছে। বাচ্চাগুলো তিল তিল করে আগুনে পুড়ে মরেছে। কি ভয়াবহ! যে বাবা মার সন্তানেরা, তাদের একবার চিন্তা করেন, কাউকে চেনা যাচ্ছে না, কয়লা হয়ে গেছে দেখবে। যেভাবে স্কুলে বসেছিল বেঞ্চে, ওভাবেই পুড়ে শেষ হয়ে গেছে। জাস্ট কয়লা। বাবা মা কিন্তু তাদের সন্তানকে পাচ্ছে না, আর পাবেও না। এখন পর্যন্ত 19 জন নিহত, শাহাদাত বরণ করেছে 19 জন, 2 শতাধিক দগ্ধ। এই সংখ্যাটা আরো অনেক বাড়বে, কারণ ওই সময়টা ক্লাস চলছিল। এবং এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে আসলে আর কোনো উপায় ছিল না ওদের বের হয়ে আসার। তাহলে বোঝেন, বাংলাদেশের ফায়ার ব্রিগেড, আমরা প্রতিদিন দেখি আগুন ধরে, ফায়ার ব্রিগেডের কর্মীরা জীবন দেয়, তাদের কাছে কতটুকু আধুনিক, আমাদের ফায়ার ফাইটাররা আধুনিক কতটুকু যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। ঢাকাতে একটা ছোটখাটো ভূমিকম্প হলে এই ঢাকা থাকবে না, পরিত্যক্ত নগরী হবে? বলেন। এই দেশের যে উন্নয়নের কথা শুনেছি, আসলে হয়নি, হয়েছে চেতনার উন্নয়ন। আমরা 71-এর চেতনা, রাজাকার, মুক্তিযোদ্ধার চেতনা, এই যে চেতনা, এই চেতনা ছাড়া এই দেশে কোনো অর্জন আছে? একটা অর্জন আছে কিনা বলেন তো? একটা অর্জন। যেটা বলছিলাম যে মায়ানমার যদি বাংলাদেশের যুদ্ধে আসে আকাশে, বাংলাদেশ 10 মিনিট টিকতে পারবে না। কারণ কি? এই নতুন পৃথিবীতে স্থল বাহিনীর আর যুদ্ধ হয় না। সাম্প্রতিক গত এক যুগে যুদ্ধগুলো দেখেন তো, চেঞ্জ হয়ে চলে সব আকাশের যুদ্ধ। এখন এয়ার টু এয়ার যুদ্ধ হয়, ড্রোন, যুদ্ধ বিমান। তা আমাদের যদি 3 লক্ষ 4 লক্ষ সেনাবাহিনী থাকে, এদেরকে দিয়ে আমরা কি করবো? এদেরকে তো সর্বোচ্চ আমরা বন্যায় প্রাণ দিতে পারবো, এদেরকে আমাদের কোনো কাজে লাগবে না তো। কারণ যুদ্ধ হয়, এই ঘর থেকে টিপ মারে ওই ঘরে যুদ্ধ বিমান ঢুকে হামলা করে চলে আসে। আমাদের আছে কিছু? মিয়ানমারের হাতে আমাদের চেয়ে ভালো যুদ্ধ বিমান আছে। তার মানে মিয়ানমার অনায়াসে বাংলাদেশে ঢুকে অ্যাটাক করে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনাপ্রধানের চান্দি উড়ে চলে যেতে পারবে, কারণ আমাদের আকাশ প্রতিরক্ষাও নেই। সর্বশেষ তুরস্কের কাছ থেকে কিছু ড্রোন এনেছে, তাও যুদ্ধ বিমান না, ড্রোন। তো প্রতিদিনই আমাদের পাইলটরা আকাশে ওড়ে আর ইয়ানফসি করে আবার নেমে আসে, কারণ এই ধ্বজভঙ্গ, এই ভাঙ্গারি যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে F7 আর MiG-21। এছাড়া আমাদের কাছে আর কোনো যুদ্ধ বিমান নেই। আর এই যে দুটো নাম বলেছি, এই দুটো হলো পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে এগুলো ব্যবহার করে না। এখন আপনি বলবেন, ভাই এটা ভাগ্যের বিষয়, এটা এই, খুব সিম্পলি একটা কথা বলি, সকল কিছু আল্লাহর হাতে আমরা ছেড়ে দেই, কিন্তু আল্লাহ কি করেন আসলে? আপনি এটা 10 তলার বিল্ডিং থেকে নিচে লাফ দিয়ে বলবেন আল্লাহ ভাগ্যে রাখছে সেজন্য মরে গেছে, নাকি এটাকে আত্মহত্যা বলবেন? তাহলে তার আত্মহত্যা শব্দটা বলা হয় কেন? আমাদের এই বিমানগুলো হলো আত্মহত্যা সামিল। আমার যে ছোট ভাইটা কথা বলছিল আমার সাথে, পাইলট, সে কাঁদছিল রীতিমতো। কারণ একদিকে তৌকির তার বন্ধু ছিল, আমি তার নাম প্রকাশ করতে পারছি না যেহেতু সে সার্ভিসে আছে। বিমান বাহিনী তাকে ধরে ঘাট ধরে বের করে দেবে, এই কাজটা তারা ভালো করতে পারবে। তো আমাদের বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, এদেরকে আমরা দেশপ্রেমিক বলি। আদৌ কি এরা দেশপ্রেমিক? বলেন আপনারা, আদৌ কি তারা দেশপ্রেমিক? আমাদের আর্মি অফিসারদের সম্পদের হিসাব একটু খোঁজ নিয়েন তো। রাজনীতিবিদ আর আর্মিদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এদের মধ্যেও কিছু দেশপ্রেমিক অফিসার আছেন। সবাইকে আমি 100 জনকে আমি খারাপ বলবো না, আছেন। কিন্তু উপরের পদে যারা সরকারি, মানে যারা বড় বড় পদে বসেন, রাজনৈতিক পরিচয় যারা নিয়োগ পান বা পদে বসেন, এরা একটাও ভালো না। যে গায়ের চর্বিটা যে জমেন, এর হারাম চর্বি, রাষ্ট্রের হারাম খাওয়া চর্বি। এই যে কথাগুলো আপনাদের বললাম, আমি জানি না কতটুকু আপনাদের মগজে ঢুকেছে, কিন্তু একবার চিন্তা করেন, এই রাষ্ট্রকে 54 বছর ধরে আমরা 2টো ধ্বজভঙ্গ যুদ্ধ বিমান দিতে পেরেছি, যেগুলো আকাশে উঠলে পাইলটরা নিচে নামিয়ে আনতে পারবে কিনা জানে না, কিন্তু প্রতিদিন তারা এভাবে উপরে উঠছে। কেন উঠছেন? তাদের চাকরি, তাদের শখ, আকাশে উঠবেন, পাখি হবেন। একসময় তারা এইভাবে তৌকিরের মতো নিচে পড়ে যান, তাদের পাখা বা ডানা ভেঙে যায়। যে মায়ের স্বপ্নগুলোকে ধ্বংস করেছে এই রাষ্ট্র, এ দায়ী রাষ্ট্রকে নিতে হবে। আজকে মাইলস্টোনের যে ছাত্র ছাত্রীরা মারা গেছে, আজকে তৌকিরের মতো একজন উদীয়মান পাইলট যিনি শাহাদাত বরণ করেছেন, এদের প্রত্যেকের হত্যার দায় এই রাষ্ট্রের, যারা বিগত সময় ক্ষমতা ছিলেন, ফ্যাসিস্ট বা তার আগেই পড়ে। এই প্রত্যেকের দায় আমাদের বিমান বাহিনীর, নৌবাহিনীর এবং আমাদের সেনাবাহিনীর, যারা রাষ্ট্রের টাকা লোপাট করে কেবল ভারতের ভয়ে আধুনিক কোনো যুদ্ধাস্ত্র কিনতে পারে না। এই রাষ্ট্র যখনই কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনতে চায়, ভারত চোখ রাঙানি দেয়,
তিন বেলা খেতে পারিস না, তোরা যুদ্ধ বিমান দিয়ে কি করবি? সবাই গুটিয়ে চলে আসে। যখনই বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে আধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, তখনই ভারত চোখ রাঙানি দেয়। আর ভারতের চোখ রাঙানি খেয়ে 54 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা এভাবে লেজ গুটিয়ে ঘরে চলে এসছে। আর সেই বাজেটগুলো, আমাদের যে বড় বড় বাজেট দেখা, এই বাজেটগুলো খেয়ে ফেলে আমাদের পোশাকি গুন্ডারা। বুঝতে পারছেন? আমাদের পোশাকি গুন্ডারা এই বাজেটগুলো খেয়ে ফেলে। তথ্য নিয়ে দেখেন মিথ্যা বলছে কিনা। এখন সময় এসেছে, বিগত 54 বছরে সামরিক খাতের ব্যয়ের সকল তথ্য আমাদের চাওয়া উচিত। শেখ হাসিনার 16 বছরে সামরিক খাতের ব্যয় আমাদের চাইতে হবে, এবং বিভিন্ন অস্ত্র কেনার নামে যে বাজেট ব্যয় হয়েছে সেই বাজেট কোথায় গেছে সেটার আমাদের খোঁজ নিতে হবে। ইউনূস সরকারকে বলবো, আপনি যদি ঠুটো জগন্নাথ না হন, আপনি যদি ভীতু সরকার না হন, আপনি যদি মেরুদণ্ডহীন না হন, আপনি প্রয়োজনে আরো 2 বছর ক্ষমতা থাকবেন, থেকে এই রাষ্ট্রের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে আধুনিক করে দিয়ে যাবেন। কারণ যারাই ক্ষমতায় আসবে তারা দিল্লির ভয়ে কোনো যুদ্ধ বিমান দূরের কথা, কোনো আধুনিক অস্ত্র কিনবে না। আমরা 5ম প্রজন্মের যুদ্ধ বিমান চাই বাংলাদেশে। আমাদের সেই মানের পাইলট আছে, আমাদের সেই মানের সেনা অফিসার আছে, আমাদের মেধাবী অফিসার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা এভাবে সেকেলে ধ্বজভঙ্গ, ওই যে কি বলবো, যে ভাঙ্গারি দোকানের বিমান দিয়ে বসিয়ে রাখি, তাহলে এই দেশ কি করবে? কালকে একটি মামুলি দেশের সাথে আমরা আকাশ টু আকাশে যুদ্ধ করতে পারবো না। যখন পৃথিবী এখন যুদ্ধ করে শুধু আকাশ থেকে আকাশে, এখন স্থল বাহিনীর যুগ নেই, আর আমরা তখন পৃথিবীর সবচেয়ে দুর্বল বিমান বাহিনীর মধ্যে আটকে আছি। বিমান বাহিনীর কাজ কি? সাইকেল চালানো নাকি ভ্যান গাড়ি চালানো? তারা যুদ্ধই তো করবে বিমানের মাধ্যমে, তাহলে আমাদের যুদ্ধ বিমান নেই কেন বলেন? যারা আওয়ামী লীগ করেন তাদের খুব গায়ে লাগছে এখন। প্রশ্ন করেন নিজের বুকের ভেতরে যে শেখ হাসিনা আমাদের বিমান বাহিনীর কি উন্নতি করে দিয়ে গেছে? আমরা সবসময় ওই বড় রাষ্ট্রটির আতঙ্কে থাকবো, সেই জন্য স্বাধীন হয়েছি। তাহলে পাকিস্তান থেকে স্বাধীন হলেন কেন? পাকিস্তানই তো ভালো ছিল, আজকে আমরা বলতে পারতাম আমাদের J-10C আছে, আমাদের F-16 আছে, আমাদের কাছে 17 থান্ডার আছে। আমাদের সীমান্তে একজন মারলে আমরা 5 জন মারতে পারি, পাকিস্তানিরা যেভাবে মারে। আমরা আলাদা হয়েছে কেবল চেতনা বিক্রি করতে। চেতনা পিছন দিয়ে ঢুকিয়ে দেন এখন রাজনীতিবিদদের। যেসব রাজনীতিবিদরা গেছেন ফটো সেশন করতে, প্রত্যেককে ধরবেন, ধরে প্রত্যেকের থেকে 5 ব্যাগ করে রক্ত রাখবেন, কারণ এই রাষ্ট্রটাকে লুটে এরা খেয়ে গায়ে চর্বি জমিয়েছে। প্রিয় দর্শক, আজ রাত 8টা থেকে 9টা আরেকটি লাইভে আসবো। আমাদের সাথে বিমান বাহিনীর একজন অভিজ্ঞ পাইলট থাকবেন, তিনি পুরো বিষয়টা আজকে বিস্তারিত জানাবার চেষ্টা করলেন। বিদায় নিচ্ছি আজকের মতো। প্রথমে আমি একটা দুর্ঘটনার, দুঃখজনক দুর্ঘটনার খবর আপনারা সবাই শুনেছেন। বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরাতে, একটা স্কুলের উপর পড়েছে, সেখানে শিশু সহ বহু মানুষ মারা যান। কেউ বলছে 50, কেউ বলছে 60, এখন আমরা সঠিক সংখ্যাটা আমি জানি না। তবে আমি এই শোক সন্তপ্ত পরিবারের সবাই কাছে আমি আমার তাদের সমবেদনা জানাচ্ছি, এবং যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে বলছি। তো এই ব্যাপারে যেহেতু আমার কোনো এক্সপার্টিস নেই, বিমান কেন অ্যাক্সিডেন্ট হয় বা এই বিমান কতদিনের পুরানো, যেটা শোনা গেল বলছে সবাই হাসিনা ইচ্ছা করেই অস্ত্রশস্ত্র কিনতো না, নিম্নমানের অস্ত্রশস্ত্র, নিম্নমানের মেনটেনেন্স, এগুলো কারণ হতে পারে। তবে দুর্ঘটনা সবসময় ঘটতে পারে। আমি লেম্যান হিসেবে যেটা বলতে পারি যে উত্তরার মতো এরকম অত ঘন বসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ না করে এগুলো সমুদ্রের দিকে, কক্সেস বাজারের দিকে বা সেন্ট মার্টিনসের দিকে করলে এত হতাহত হতো না। যাই হোক, সবাইকে আমি সমবেদনা জানাচ্ছি। তবে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা অশনি সংকেত আমি দেখতে পাচ্ছি, যে জন্য দেখবেন আমি বলেছি মিরপুর ক্যান্টনমেন্টের ডাকাতি, তবে সাবটাইটেল করেছি আমি ফেঁসে গেলেন জেনারেল ওয়াকার। এখন মিরপুর ক্যান্টনমেন্টে ডাকাতি হচ্ছে, সে ডাকাতিতে আর্মির চিফ কিভাবে ফেঁসে যান সেটা নিয়ে আমরা আলোচনা শুনবো আজ ব্রিগেডিয়ার হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এবং আমাদের অতি প্রিয় অ্যাম্বাসেডর সাকিব আলী। তো আমি প্রথমেই ব্রিগেডিয়ার হাসান নাসিরকে অনুরোধ করব
যে উনি এই ঘটনাটা কি ঘটলো সে সম্বন্ধে একটু আলোকপাত করবেন। তবে এর আগে আমি একটা ছোট্ট ফুটনোট দিয়ে নেই। জেনারেল হাসান নাসির এবং ব্রিগেডিয়ার হাসান নাসির এবং কর্নেল হাসিনুর রহমান তারা একটা অর্গানাইজেশন চালান বাংলাদেশে। কিছুদিন আগেই তাদের একটা সম্মেলন হয়েছিল প্রেস ক্লাবে, নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, এনডিজে। এনডিজে এর মূল উদ্দেশ্য হচ্ছে যাদেরকে হাসিনা সরকার বেআইনি ভাবে চাকরিচ্যুত করেছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে, সেই সমস্ত অন্যায়ভাবে পদচ্যুত অফিসারদের একটা অর্গানাইজেশন। এবং আমি কেন বলছি জেনারেল ওয়াকারুজ্জামান ফেঁসে যাচ্ছেন, এই ডাকাতির ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদের একজনকে বলা হচ্ছে এনডিজে এর সঙ্গে, জেনারেল হাসান নাসিরের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রত্যক্ষভাবেই তারা দায়ী করছেন যে এনডিজে এই অর্গানাইজেশনটাই মূলত ডাকাতি এবং লুটপাটের পয়সা দিয়ে চলে। কারণ এনডিজের উদ্দেশ্য হচ্ছে ওয়াকারুজ্জামান যে এখনো অবৈধভাবে যারা 24-এর গণ আন্দোলনে মানুষ হত্যা করেছিল সেই জেনারেল গুলোকে শেল্টার দিয়ে রেখেছে। জেনারেল ওয়াকার অবৈধভাবে 626 জন আওয়ামী পন্থীদের শেল্টার দিয়েছিল, পরে কাউকে না জানিয়ে ছেড়ে দেয়, সে নিজেই তার নিজের স্বীকারোক্তি। এই সমস্ত কারণে আমরা বুঝতে পারি ওয়াকারুজ্জামান বুঝতে পারছে যে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস যখন কাজ করা শুরু করবে, অলরেডি করেছে, তখন জেনারেল ওয়াকারও ফেঁসে যাবেন। সেই জন্যই উনি প্রিএমটিভলি মনে করছেন এনডিজে কে একটা ডাকাতি করা অর্গানাইজেশন হিসেবে প্রমাণ করে আরো কিছু লোকজনকে জেলে পুরে শাস্তি দিলে তাহলে হয়তো ওয়াকার রক্ষা পেয়ে যাবেন। তবে যেটা কেউ বলেনি আজ পর্যন্ত, আমি কিন্তু বহুবার বলেছি, আপনারা লক্ষ্য করে থাকবেন যে দেশে বর্তমানে দুটো সরকার বিরাজমান। একটা মার্কিনপন্থী ডক্টর ইউনূসের কোমর ভাঙা সরকার, আরেকটা হচ্ছে ভারত ও আওয়ামী পন্থী জেনারেল ওয়াকারুজ্জামানের সরকার। এই দুই সরকারের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, লাভ হেট রিলেশনশিপ। ওয়াকারুজ্জামানের অর্গানাইজেশন চায় এখনই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দেয়া হোক, যাতে যারা খুন করেছিল জুলাই আগস্টে তারা রক্ষা পেয়ে যায়। আর ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে মনে করছে গো স্লো, এখনই আওয়ামী লীগকে নির্বাসিত করার কোনো দরকার নেই, এখন আপাতত আওয়ামী লীগ বাদ দিয়েই তোমরা আমেরিকা এবং ভারতের স্বার্থ রক্ষা করো। সেই জন্যই দেখবেন জনাব ডক্টর ইউনূস কিন্তু ওয়াকারুজ্জামান সম্বন্ধে তার নামটা নিতে উনি সাহস পান না, যত রকম কাজই ওয়াকারুজ্জামান করুক। এখতিয়ার বহির্ভূত কথা বললেও নাম না নিয়ে ডক্টর ইউনূস সেটা মৃদুভাবে উচ্চারণ করেন, কিন্তু আসলে ওয়াকারুজ্জামান চালাচ্ছেন বাংলাদেশ। এবং এই যে ডাকাতি, এই ডাকাতি সুবিধা গ্রহণ করে, ডাকাতি আদৌ হয়েছে কিনা আমরা জানি না, তবে এর পেছনে এনডিজে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসকে পরাহত করার, নিষিদ্ধ করার একটা পরিকল্পনা করছে জেনারেল ওয়াকারুজ্জামান, এতে কোনো সন্দেহ নেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমন্ত্রণ জানাচ্ছি উনি এই ব্যাপারে লোকপাত করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবং সহ-আলোচক বৃন্দ যারা আমার সাথে আছেন, দর্শক বৃন্দ যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে 10:30টার দিকে আমি আরেকটা টক শোতে ছিলাম, ঠিক তখনই আমার কাছে একটা মেসেজ আসে যেরকম মিরপুর ক্যান্টনমেন্টে একটা ডাকাতির ঘটনা ঘটেছে, সেটাতে লেফটেন্যান্ট ইফতেখারকে ধরা হয়েছে এবং তার সাথে আরো লোক ছিল, তারা ডাকাতি করতে গেছে এবং ধরছে। যে স্টোরিটা সার্কুলেট করা হয়, এই মেসেজটার প্রকৃতিটাই আমাকে সন্দেহের উদ্রেক করে। এভাবে মেসেজটা সবাইকে ছড়ানো হয়। একজন সার্ভিং গোয়েন্দা সংস্থার একজন সার্ভিং অফিসার তার ব্যাচমেটদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা পোস্ট করে এবং সেটা দ্রুত বিভিন্ন গ্রুপে পোস্ট করে ছড়ানো হয়। এবং 11:30টার মধ্যে আমাদের গোয়েন্দা বাহিনীর মদতপুষ্ট একজন সাংবাদিক যে বিদেশ থেকেও একই পোস্টটা শেয়ার করে এবং সামরিক সূত্র থেকে প্রাপ্ত বলেই শেয়ার করে। আজকে সকালে আমরা দেখলাম নিউজ পেপারে, কয়েকটা নিউজ পেপারে এসছে, বাট সব থেকে খারাপ ভাবে এসছে যেটা হুবহু প্রিন্ট করেছে চ্যানেল 24 অনলাইন। আমরা অলরেডি প্রতিবাদ লিপি পাঠিয়েছি, আপনার কাছেও গেছে।
বিষয়টা হচ্ছে আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, একটা সোর্স যাকে যে অলরেডি অ্যারেস্ট আছে, সে হারুনার রশিদ নামে একজন, মানে ধারণা করা হচ্ছে সে এজেন্সির একজন সোর্স। সে লেফটেন্যান্ট ইফতেখারকে প্রলুব্ধ করে, আরো কিছু সৈনিক তাদের সাথে, যাদের সাথে ইফতেখার ঘুরতেছে, পুরোটাই কিন্তু গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত। লেফটেন্যান্ট ইফতেখারও কয়দিন আগে আপনার প্রেস ক্লাবে যখন সৈনিকরা গিয়েছিল, এর আগে জাহাঙ্গীর গেটে যখন সৈনিকরা একত্রিত হয়েছিল, আমাকে এবং হাসিনকে, কর্নেল হাসিনকে সেখানে যেতে বলা হয়, আমরা অস্বীকৃতি জানাই। এই সব গ্রুপের সাথে কিন্তু ইফতেখার এবং আরো কিছু ইয়াং অফিসার যাদেরকে এজেন্সি গুলো নিয়োগ করেছে এবং তাদেরকে সম্পৃক্ত রেখেছিল, উদ্দেশ্য ছিল আমাদেরকে ওইটার সাথে সম্পৃক্ত করা, কিন্তু আমরা ওই ট্র্যাপে পা দেই নাই। কিন্তু এই সোর্সটা কি করেছে, তাকে ইফতেখারকে একটু সে মানসিক ভারসাম্যর প্রবলেম আছে, যার পরিপ্রেক্ষিতে তাকে বোঝাতে সক্ষম হয় যে একটা বাড়িতে একজন মালিক ডিওএইচএস এ থাকে, সে কিছু অবৈধ কার্যক্রমের সাথে জড়িত। তাকে যদি ধরে আমরা নিয়ে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাছে হস্তান্তর করি, তাহলে এজেন্সি বা ডিজিএফ অলরেডি কাজ করতেছিল, ইফতেখার কিন্তু তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। যদিও বলা হচ্ছে সে অগস্ট 24 সালে যখন 300-400 অফিসার তারা পূর্বের সরকারের কর্তৃক বঞ্চিত বলে দাবি করে দরকার অ্যাপ্লিকেশন করে, সেই সময় ইফতেখারও একজন হুইসেল ব্লোয়ার হিসেবে আমাদের সাথে পরিচিত হয়। প্রথম সে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার যে মিডিয়াতে এসে বক্তব্য রাখে। বাকি সবাই কিন্তু আমরা ভিতরে আন্দোলন সম্পৃক্ত ছিলাম, কিন্তু রাস্তায় বা ছাত্রদের সাথে যোগ দিয়ে সেই প্রথম বক্তব্য রাখে, সেই হিসেবে আমরা তাকে হুইসেল ব্লোয়ার হিসেবে চিনি। এবং আরেকটা অফিসার যে নেভির ছিল, যে 3 তারিখে সম্ভবত ইউনিফর্ম পরে সে ভিডিও বক্তব্য দেয়, তাকেও আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে কনসিডার। ওই ইনজামাম কে ইন্তেসার ইনজামামকে বরখাস্ত করা হয়েছে দীর্ঘদিন গুম রাখার পরে, করার পরে আমাকে করা হয়েছে পিএনজি, এবং এখন নেক্সট টার্ন এসছে হুইসেল ব্লোয়ার যে ইফতেখার। এখন গল্পটা যেভাবে হচ্ছে যে সোর্সটাকে ওই বাসায় নিয়ে যায়, আরো 4-5 জন তার সাথে ছিল, তারা গাড়িতে উঠে, বাসায় লোককে পায় না, এই সোর্সের নিয়োগকৃত বাকি লোকরা কিন্তু বাড়ির থেকে জিনিসপত্র বের করে, কিন্তু ইফতেখারের বের করা না। তারা বাড়িতে সার্চ করে বেরোনোর সময় আইটেম গুলো নিয়ে এসে একটা কারে উঠে, আর যে সোর্স প্রকৃত অর্থে ইফতেখারকে বাসায় নিয়ে ঢোকায় তার সমস্ত ভিডিও ফুটেজ আছে। বেরোনোর সময় সোর্স পিছনে মোটরসাইকেলে চলে এবং সেই চিল্লায় যে ডাকাত সামনের গাড়িতে। আপনি এর বেশি কি আর প্রমাণ প্রয়োজন আছে? যে সোর্স তাদেরকে ওই বাড়িতে নিয়ে কর্মকাণ্ড ঘটায় এবং তার ইফতেখারের সাথে যারা ছিল সঙ্গীরা ওই আইটেম গুলা নিয়ে আসে, তাদের কাছে ব্যক্তিগত ফোন হচ্ছে 5টা মোবাইল ফোন, বাড়ির মোবাইল কিন্তু নাই। 5টা মোবাইল, 5 জন ছিল, 5 জনের মোবাইল সিজার লিস্টে আছে, বাড়ির একটা পুরনো কম্পিউটার, একটা আইপ্যাড, এছাড়া আর মূল্যবান কিছু নাই। এই জিনিসগুলো যেখানে রয়েছে, সেখানে সোর্স যদি চিল্লায় যে সামনের গাড়িতে ডাকাত, আমার তো বেশি বোঝার কোনো প্রয়োজন নাই। এবং এমপি গেটে যে সে চিল্লানিটা দেয়, আগে চিল্লায় না, এমপি গেটে চিল্লানি দেয়, এবং ওখানে লোক রেডি ছিল, তারা গাড়িটা থামিয়ে তাকে কাস্টডিতে নেয়, তাকে আজকে কোর্টে হস্তান্তর করা হয়েছে। আমার কথা হচ্ছে যে এই বিষয়টা, এই ঘটনা এখানে থাকলো, একটা অফিসার বা তার সাথে ওই স্পটে, বাড়ির থেকে কিন্তু কেউ তাকে অ্যারেস্ট করে নাই, ভিতরে কিন্তু সে অ্যারেস্ট হয় না। এখান থেকে মিনিমাম 1-1.5 কিলোমিটার দূরে আপনার ন্যাশনাল ডিফেন্স কলেজের এমপি চেকপোস্টের কাছে তাকে ধরা হয়েছে। এটা ডাকাতির ঘটনা তার ব্যক্তিগত গাড়ির তার মানে সামগ্রী হিসেবেও প্রমাণিত হইতে পারে। যারা সাক্ষী দিয়েছে বাড়ির মালিক হিসেবে মহিলা, তারা বোরখা পরা, এখন তারা ওই বাড়ির মালিকটা অন্য কেউ সাক্ষী দিয়েছে, এটার কোনো প্রমাণ নাই। এটা হচ্ছে আমি ওই ভিডিওটা দেখেছি, নিউজটা প্রকাশ করা হয়েছে পরিকল্পিতভাবে, সুন্দরভাবে সেট করে দেখানো হয়েছে যে এই ইফতেখার এনডিজের ব্রিগেডিয়ার হাসান আল-শিজিরের মানে খুব ঘনিষ্ঠ। এবং তারপরে রাত্রে সারা রাত ধরে আমাদের বিভিন্ন ফেসবুক পোস্টের সাথে কমেন্টে বিভিন্ন রকম ছবি, পোস্ট, ব্যানার, এবং সেটার সাথে সব থেকে দুঃখজনক বিষয়, বিডিআর এর শহীদ পরিবারের একটা ভদ্রমহিলাকে এটার সাথে সম্পৃক্ত করে। মানে আমরা কত জঘন্য হইতে পারি। আমরা যখন এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা মানে চিন্তা করছি যে কিভাবে এটা হ্যান্ডেল করব, তখনই আমরা খবর পেলাম যে একটা বিমান ভেঙে পড়েছে। স্যার, আপনি যদি জানেন, আমরা কিন্তু অগাস্ট থেকে একটা দাবি করে আসছি যে সশস্ত্র বাহিনীতে গত 16 বছরে
সমস্ত বাহিনীটাকে ধ্বংস করা হয়েছে অন্য সমস্ত প্রতিষ্ঠানের মতো। কোনো প্রশিক্ষণ নাই, কোনো অস্ত্র সামগ্রী নাই, কোনো মেনটেনেন্স নাই। আমরা দেখলাম বিমান বাহিনীর প্রধান মেনটেনেন্সের টাকা 3000 কোটি টাকা তার ব্যক্তিগত ফান্ডে নিয়ে বিদেশে পাচার করে এখন সে পলাতক, এবং তাকে ফেরত আনা, তাকে বিচার, এই রিকভারি, তাকে সমস্ত রকম প্রোটেকশন দেওয়া হচ্ছে। আলটিমেটলি জীবন দিল কিন্তু একটা পাইলট, এবং ভবিষ্যতে আগামী দিনে আরো দিবে। সেনাবাহিনীতেও দিবে, বিমান বাহিনীতেও দিবে, নৌবাহিনীতেও দিবে। একটা মানে সিস্টেমের সরকারের ব্যর্থতার কারণে আম জনতা যেভাবে রাস্তায় জীবন দিয়েছে গত জুলাই আগস্ট 5 তারিখ পর্যন্ত, এবং তারপরে এখন আমরা তার প্রতিফল, যেহেতু আমরা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা এখনো নিতে পারি নাই, ওই সিস্টেমই চলছে। ওই স্বৈরাচারের সময়ের যে যারা এই বাহিনীটাকে ধ্বংসে লিপ্ত ছিল তারাই এখনো নিয়ন্ত্রণে আছে। তারা ওই ক্রিমিনালদেরকে এখনো প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে পালাতে সাহায্য করতেছে, তাদের অবৈধ অর্জিত টাকা বিদেশে পাচারে সহযোগিতা করতেছে। আর ধরতেছে কে? একটা রাস্তা দিয়ে চলতেছে একটা গাড়ি, পিছন দিয়ে একজন চিল্লাচ্ছে ডাকাত, তাকে ধরে নিয়ে 10 দিনের রিমান্ড নিচ্ছে। আর ওই সোর্সকে ধরে নাই, যে বলে চিল্লালো হারুনকে ধরা হয় নাই, সে পালিয়ে চলে। আচ্ছা, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তো এখন আমি কর্নেল হাসিনুর রহমান আপনাকে জিজ্ঞেস করছি, যে যেটা উনি হাসান নাসির যেটা বললেন, যে আপনাদের নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস কে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে, আরেকটা হচ্ছে বিডিআর হত্যার একজন নিহত ব্যক্তির পরিবার বৃন্দকেও এই ব্যাপারে জড়িত করা হচ্ছে। কারণ ব্রিগেডিয়ার হাসান নাসির এই বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে উনি খুবই উৎসাহী ছিলেন, যে কিভাবে ইনভেস্টিগেশন করা যায়, বিচার করা যায়, সেটার ব্যাপারে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য আমরা শুনেছি ভিডিওতে। তিনি রাওয়া ক্লাবের বক্তব্যে 25শে ফেব্রুয়ারি বলেছিলেন যে বিডিআর হত্যা যারা সম্পৃক্ত ছিল তাদের সবারই বিচার হয়ে গেছে, দ্য কেস ইজ ক্লোজড, ফুল স্টপ। যেখানে ইউনূস সরকার বিডিআর হত্যার জন্য একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি কমিশন করে আরো নতুন তথ্য বের করার চেষ্টা করছে। ওয়াকারুজ্জামান কিন্তু তার ঘোর বিরোধী, এবং যে সমস্ত অফিসারদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে এনডিজে, তাদের উপরও ওয়াকারুজ্জামান খাপ্পা। তার মানে বিডিআর হত্যার ব্যাপারে যারা ইনভেস্টিগেশন করতে চান এবং বেআইনি ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই অর্গানাইজেশন যারা করেন, এটা তো 2 আর 2 4 হয়ে যায়। মানে ওয়াকারুজ্জামান সুপরিকল্পিত ভাবে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা করছেন। বিডিআর ইনভেস্টিগেশন যারা করে তাদেরকে সম্পৃক্ত করো, এবং এনডিজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ডাকাত বলে পরিচিত করো। তবে এই জিনিসটা কিন্তু একটা 10-12 বছরের ছেলেও বুঝবে যে এটা কি ধরনের কনস্পিরেসি। তো আমি হাসিনুর রহমান আপনাকে সঙ্গে অ্যাড করতে বলছি, যেটা হাসান নাসির বললেন, ঘটনাটা কি? বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা ছোট বাচ্চা যদি কোনো পরিকল্পনা করে বা কোন বাসায় যেন মনে করেন কোনো কিছু করে, রাগ ডাক রাখে যেন ধরা না পড়ে, এরকম বোকার মতো কাজ যদি গোয়েন্দা করে থাকে, এটা তো আমার কিছু আর মাথা, এই গোয়েন্দা ভবিষ্যতে দেশের জন্য কি করবে আমি জানি না। এটা কি কাজ হইলো? ওই হারুনুর রশিদ নিয়ে আসতো বাসাদের মিরপুর 10 নম্বরে, ডাকাতি করুক যাই করুক, তারপর সে আবার ধরাই দিল। এটা কি মানে একটা পাগলও তো বুঝবে জিনিসটা। আমার এই ধরনের, আমি সবসময় বলি যেরকম বিএনপি চাঁদা তুলে না, ভেরি গুড, চাঁদা প্রতিরোধ করতে হবে। একইভাবে এই যে অপকর্মগুলি ঘটতেছে সেনাবাহিনীর ভিতরে বাইরে কথাবার্তা, এই যে আপনার হাসান নাসিরের পিএমজি আজকে যে ঘটনা, তার সাথে হাসান নাসিরকে ট্যাগ দেওয়া এনডি মানে নেক্সাসের সাথে, এটা তো আসলে মানে লজ্জার একটা সীমা থাকে। দোষ তো ঘুরে ফিরে ওয়াকারুজ্জামানের দিকেই যাবে। জি, ও ঘুরে ফিরে ওয়াকারুজ্জামানের যাবে, ডিজিএফআই দিকে যাবে। এর কি মাথায় একটু বুদ্ধি নাই? দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তা করে না? বা সেনাবাহিনী ভাবমূর্তি আমরা রক্ষা করবো না তারা রক্ষা করবে? নেক্সাস কিন্তু স্যার রিফর্ম করার জন্য, ক্ষতিগ্রস্ত অফিসারদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য, পুনঃ তদন্ত করার জন্য, এটার জন্য আমরা সোচ্চার।
এখানে ঢুকে যায় কিছু সিনিয়র অফিসার এই কৃতিত্ব নেওয়ার জন্য করে আমসালা সব ডুবাইছে। তারপরে যাও সেনাপ্রধান পাঠাইলেন সামনে, ওরা ওই পক্ষের লোক যারা আমার হাসানাদের সাথে বিট্রে করছে এবং সরাসরি সেনাপ্রধানদের সাথে যোগাযোগ করে তারাই আবার বিগড়ে বসে, না আমরা এই প্রমোশন এই এতটুকু মাইনে আমাদের আরো বেশি দিতে হবে। এখন সবটা ভন্ডুর আবার ফেরত পাঠানো হয়েছে। অর্থাৎ সমস্যা হলো স্যার, এই যে অফিসারটার কথা বললাম লেফটেন্যান্ট ইফতেখার, এই মাথায় সমস্যা আছে, সাইকিক পেশেন্ট। এটা প্রচন্ড রকমের। প্রেস ক্লাবে গেছে সে, তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন গেছো? স্যার আমাকে ডিজিএফআই দিতে বলছে। একটা প্রকাশের আওয়া করাবে জানান হলে আকবর ছিলেন অনুষ্ঠানে, ওখানে স্যার ডিজিএফআই দিতে বলছে। তো ডিজিএফআই দিতে বলছে, ডিজিএফআই নাম বলো। এখন বলতে পারেন। তুমি বললাম তুমি এত বছর চাকরি হয়েছে, এত বয়স হয়েছে, তুমি একজন লোক বললো ডিজিএফআই নাম দিয়ে তুমি চলে গেলা, তোমার কি আইকিউ কিছু নাই? তারপরে প্রস্তাব নিয়ে আসতো স্যার রিটায়ার অফিসারদের, রিটায়ার সৈনিকরা যাচ্ছিল একটা মোচেলাকা দিবে আর করবে না এই আবেদন। আমি তো মোচেলাকা বানানো তো ভুল। এগুলিতে আমি আর হাসান নাসির কখনোই তোমাদের এইগুলির সাথে ইনভলভ ছিলাম না। আমি ইভেন সেনাপ্রধানকে বলছি সৈনিকদের বিষয়টা তোমরা নিজেরা হ্যান্ডেল করো। এবং এই ইফতেখার বর্ণনা অফিসার বলছে, দেখো সৈনিকের সাথে অফিসার ধরে কাজটা করলে কর্নেল তাহারের মতো ঘটনা ঘটবে, এটা কিন্তু একটা বাধাজাত করবে, এটা করো না। তারপরও কিন্তু দুষ্ট অফিসার এগুলির সাথে সুবিধা নেওয়ার জন্য কোনো না কোনো, আমি মনে করি গোয়েন্দা সংস্থা পাল্লায় পড়ে, এটা যে ডিজিএফআই হইতে হবে দরকার নেই, অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা এগুলি করে। বাট যদি করে, আমি সেই জন্য বললাম এটা প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের ডিজিএফআই। যে অন্য কোনো গোয়েন্দা সংস্থা করে এই কাজ, এটা তার দায়িত্ব পরিষ্কার করা। এখন জুলকারনাইন শাহিদ এই জিনিসটা হাসান নাসির নাম নিয়ে দিল, আমার তো মনে হয় উচিত ছিল একটু কথা বলা হাসান নাসির স্যারের সাথে, আর আপনার জড়িত কিনা। আমার জানা মতে গত 6 মাসে বা 5 মাসে এমন কোন প্রোগ্রাম নাই তাকে আমরা নিছি, কোনোদিন প্রেস করে তার বক্তৃতা নেওয়া হয় নাই, কোনোদিন তাকে আসেও নাই, ডাকিও নাই, দাওয়াতও দেয় নাই। তো নেক্সাসের সাথে কেমন, নেক্সাসের ভেরি মাচ ইনভলভ কিছু অফিসার সবাই আমাদের চিনে। এখন হাসান নাসিরকে টার্গেট করে এই কাজটা করা হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া, এটা পুলিশের কাছে আছে, সকল জিনিস পরিষ্কার হবে। বাট কষ্ট হলো সকল জিনিস পরিষ্কার হবে, তদন্ত রিমান্ড হবে, সবকিছু পরিষ্কার হবে। আর এই বাসায় আমি যাবো, এটা মেজর সাবেরের বাসা, কারা এটা ছিল সম্পূর্ণ তদন্ত হবে এবং জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। নিশ্চয়ই আমার মনে করি এই যে এখন ডিজিএফআই এর নতুন চিফ অ্যাপয়েন্ট করা হলো, তাই না? মেজর জেনারেল কি নাম যেন? নতুন জাহাঙ্গীর না, নতুন হয় নাই স্যার, নতুন রিমার, নতুন হয় নাই স্যার, এটা দ্বিতীয় নাম দেখলাম যে খবর কাগজে। না এটা রিমার স্যার। হ্যাঁ, নতুন সরকারের দ্বিতীয় ডিজিএফআই চিফ। হ্যাঁ, কি নাম ওনার নতুন? জাহাঙ্গীর, মেজর জেনারেল জাহাঙ্গীর। তাই আছে। জাহাঙ্গীর স্যার প্রথমে তো ছিলেন আন্দোলনের সময় হামিদ, তারপর হলো মেজর জেনারেল ফয়েজ, উনি অন প্রমোশন চলে গেলেন কিউএমজি হিসাবে। এখন এরপরে জাহাঙ্গীর, 2 মাস পরে জাহাঙ্গীর। জাহাঙ্গীর ওয়াকারুজ্জামানের লোক স্যার, এটা তো হওয়ার কথা সরকারের লোক, ডিজিএফআই সরকারের লোক। এখন আমাদের সরকার যদি এনাদেরকে হ্যান্ডেল করতে না পারেন, আনুগত্য না আনতে পারেন, তাহলে তো অকারের লোক হবেই। সেই এই ব্যর্থতা আমি সম্পূর্ণ বলবো যে এই সরকার কোনো কাজই করতে পারতেছেন না। এই মাঝখান দিয়ে সেনাবাহিনীর সাথে বিভেদ সৃষ্টি করে ফেলছেন। আমি তো মনে করি ডক্টর ইউনূস সম্পূর্ণ ব্যর্থ। আপনি বলছেন দুইটা গোয়েন্দাকে, আমি তো মনে করি এটা পরিকল্পিত ব্যর্থতা, এমন জায়গায় নিয়ে যাবে যাতে ওয়াকারুজ্জামানের টেক ওভার ছাড়া মার্শাল ল করে দেশকে দুর্দশার থেকে বাঁচানোর জন্য চারিদিকে এনআরসি, মারামারি, লুটপাট, চাঁদাবাজি এগুলো বন্ধ করার জন্যই ওয়াকারুজ্জামান অনিচ্ছা সত্ত্বেও তিনি ক্ষমতা গ্রহণ করবেন। এইরকম একটা প্ল্যান করা হচ্ছে যাতে নির্বাচনটাকে নির্বাসনে পাঠিয়ে দেয়া যায়। তো আমি এই আপনাদের দুজনের আলোচনার আলোকে আমি অ্যাম্বাসেডর সাকিব আলী সাহেবকে কিছু আলোকপাত করতে বলছি। আমি আবার আসবো ব্রিগেডিয়ার নাসির এবং হাফিজুর রহমান, যে পয়েন্টগুলো কোনো বলেননি বা পরিষ্কার করেননি, ওগুলো আলোচনা করবো। এর আগে আমি সাকিব আলী সাহেবের কাছে জানতে চাই যে ঘটনাটা কি, এর আন্তর্জাতিক কারা কারা এর পেছনে সুতা নাড়ছে, উনি এমন কিছু দেখেন কিনা এই ব্যাপারে বলবেন অ্যাম্বাসেডর সাকিব।
ধন্যবাদ স্যার। আমি আমার সহ আলোচকদেরকে এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম। আজকে প্রথম কথা হলো যে এখন দেখলাম যে 20 জন যে বিমান আপনার ভূপাতিত হয়েছে তাতে 20 জনের মতো মারা গেছে, ইতিমধ্যে 171 জন আহত। আমার মনে হয় বেশিরভাগই হবে বাচ্চারা, এরা বোধহয় ক্লাস 4, 5, 5, 6 এর। এবং আপনি জানেন যে এটা আমাদেরই মধ্যবিত্ত, আমাদেরই শ্রেণী সমাজ, এই শ্রেণী সমাজেরই বাচ্চা। প্রথমত এই সময় আমার যেটা মনে হচ্ছে যে এর সাথে এখানে কিন্তু হান্নান সাহেব বলে একজন বিমান বাহিনীর চিফ ছিলেন, তিনি বলা হয় যে তিনি 3000 কোটি টাকা, তিনি বোধহয় 3 বছর ছিলেন, 3000 কোটি টাকা তিনি চুরি করেছিলেন বছরে। জি, এবং এইটার মধ্যে মেইনটেনেন্স এর খরচ থাকতে পারে, অন্যান্য থাকতে পারে। এই যে বিমানটি ভূপাতিত হলো সেটা কিন্তু 90-এর দশকের বিমান, আমি যদি ভুল না করে থাকি, এবং এটা 2013 সালে লাস্ট মোমেন্টে, এটা তখন আর এই বিমান ছিলও না চীনের কাছে, যেই বিমান 2013 সালে কেনা হয়েছে, শেখ হাসিনা কিনেছে। যেখানে বলা হচ্ছিল আমি যেখান থেকে একটু আমার কাছে তো নানান ধরনের আসে বার্তা টার্তা, সেখান থেকে দেখলাম যে বিমান বাহিনীর উপরই ভারতের সবচেয়ে বেশি প্রভাব আছে। আপনি জানেন যে বিমান বাহিনীর এই হান্নানি কিন্তু শেখ হাসিনাকে ভারতে পাঠানোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট সে করেছিল। এই ওয়াকারুজ্জামান, যাকে মানুষ বলে ধার্মিক, ভালো, ডিসেন্ট, কর্ডিয়াল, নানান ধরনের বিশেষণ তাকে ব্যবহার করা হয়, এই ওয়াকারুজ্জামান এই হান্নানকে পালাতে দিয়েছে। অর্থাৎ আমাদের এখানে যাতে আরো দুর্নীতি হয় এবং এই দুর্নীতির প্রতি তার যে সমর্থন আছে সেটা কিন্তু সে এখানে প্রমাণ করেছে যে তার দুর্নীতির প্রতি সমর্থন আছে। সুতরাং আজকে এই যে বাচ্চাদের যে রক্ত, এই যে বাচ্চাদের যে কষ্ট, এটার উপরে কিন্তু ওয়াকারের কিন্তু দায়বদ্ধতা থাকতেই হবে। এই ব্যাপারে কিন্তু বিমান বাহিনীর দায়বদ্ধতা থাকতেই হবে। এই ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূসেরও দায়বদ্ধতা থাকতে হবে। ডক্টর ইউনূস 2 দিন আগে যখন নির্বাচন পরিষদে গেছেন, মানে এটা হচ্ছে কি নির্বাচন পরিষদ মানে হলো প্রমোশন বোর্ড, অর্থাৎ কারা মেজর জেনারেল হবে এগুলা বোধহয়, মানে মেজর জেনারেল হওয়ার নিচে থেকে উপর পর্যন্ত, মেজর জেনারেল পর্যন্ত, তিনি বলতেছেন যে অফিসারদেরকে মতাদর্শের ঊর্ধ্বে উঠতে হবে। আমরা কিন্তু দলীয় পক্ষপাতিত্বর কথা বলেন না, উনি বলছেন মতাদর্শের। অর্থাৎ উনি চান যে উনার অফিসারদের কোনো ইডিওলজি থাকবে না, কোনো আবেগ থাকবে না, তারা সব রোবট হবে। উনি যেরকম রোবটের মতো চিন্তা করেন এবং রোবটিক মতো কথা বলেন, আজকে উনি যখন বলবেন যে শোক, আমি শোক সমবেদনা প্রকাশ করছি, আসলে উনি কোনো শোক উনার হবে না। উনি রাত্রে একবারও উনি কেঁপে উঠবেন না যে রাত্রে যে বাচ্চাদের কি হচ্ছে এখন, এটা উনার মনে হবে না। আমি বলতে চাই, আমি চ্যালেঞ্জ করলাম, আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম। আমি আগে শেখ হাসিনাকে করতাম, এখন ডক্টর ইউনূসকে করতে হবে। এবং আপনারা যারা যারা ডক্টর ইউনূসের পক্ষে, আমি তাদের বিরুদ্ধে, ওয়াকারেরও বিরুদ্ধে, ইউনূসেরও বিরুদ্ধে। কারণ এরা দুইজনই কিন্তু একই ধরনের, তাদের একই ধরনের এই হিসাবে যে তারা কি করে ডিসপ্যাশনেট অ্যানালিসিস করতে চায় অমানুষ হয়ে। এটাকেই আমি কিছুদিন আগে নাসির ভাইকে যখন অবাঞ্ছিত ডিক্লেয়ার করা হইলো, পিএনজি করা হইলো, তখন কিন্তু আমি যে ওখানে বলেছিলাম যে বেনালিটি অফ ইভল, অর্থাৎ শয়তানির স্বাভাবিকতা, এই শয়তানির স্বাভাবিকতা এই প্রত্যেকটা জায়গায় আছে। এখন আমি এই হান্নান এবং এই ওয়াকার এবং এইটার কথা বলার পরে আমাদের যেটা বলার কথা, লেফটেন্যান্ট ইফতেখার নিয়ে আপনি বলছেন। লেফটেন্যান্ট ইফতেখারের সাথে আমার 2-1 বার দেখা হয়েছে এই এনডিজির মানে প্রোগ্রামে। ইফতেখার, আমার যতদূর মনে পড়ে, ইফতেখার ফৌজাহাট ক্যাডেট কলেজে আমাদের অনেক 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 জুনিয়র ছেলে। ইফতেখারের প্রথম কথা হচ্ছে, আমি বলবো যে ইফতেখার ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই অফিসারটাকে আমি যদি ভুল না করে থাকি, কারণ আমার 2 জন ব্রাদার্স আছেন এখানে, আমি যতদূর জানি যে তাকে 2008 সালে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, 2008 বা 9। প্রচন্ড কষ্ট করেছে এই ছেলেটা, প্রচন্ড কষ্ট করেছে। এবং এই কষ্ট সে কি কাজ না সে করে নাই, আপনি জানেন না। সে অফিসার হওয়ার পরে বোধহয় সে মানে আমি জাস্ট কথার কথা, সে বোধহয় উবার চালিয়েছে, নানান ধরনের কাজ করেছে সে, যেগুলা তার করার কথা না। এখন এগুলো করতে করতে তার যদি হাসিন যেটা বলছে যে তার মধ্যে এক ধরনের ইয়ে হচ্ছে,
আপনার মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, মেন্টাল প্রবলেম হতেই পারে, তাকে তারপরে ডিজিএফআই ব্যবহার করছে। এবং আমরা যেটা মনে করি, আমি যেটুকু মনে করি যে ইফতেখার এই যে নাসির ভাইকে করলো, তারপরে মুস্তাফিজের আমি একবার দেখলাম এই যে কর্নেল মুস্তাফিজ, তাকে তার রিটায়ারমেন্টটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে করা হইলো ইফতেখারেরটা, তারপরে সাথে সাথে মাহা তাসনুবা যিনি মেজর তানভীরের শ্রী, হ্যাঁ কি ইন্তেসার ইনজামাম নেভির অফিসারটাকে বরখাস্ত করা হয়েছে। তার মানে আচ্ছা, তো নাসির ভাই আমাকে যা সাপ্লিমেন্ট করে দিলেন, তার মানে হচ্ছে যে দেখেন ওয়াকার এবং ওয়াকারের ইল্ক, ওয়াকার গং, তারা কিভাবে একজন 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 করে তারা টার্গেট করতেছে এবং তাদের উপরে মানে আক্রমণ করতেছে এবং অ্যাকশন নিচ্ছে। সুতরাং এটা যে একটা সিস্টেমিক, এটা যে একটা আপনার সাজানো, এটা কিন্তু বুঝতে কোনো খুব একটা বেগ পেতে হচ্ছে না। এবং এটার সাথে একটু যিনি দেখেন স্যার, যে বাংলাদেশ কিন্তু এখন যুক্তরাষ্ট্রের হাতে আমাদের সার্বভৌমত্ব দিয়ে দিয়েছে বা দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। ইফতেখারকে ধরা নিয়ে কথা বা হাসান নাসিরকে ধরা নিয়ে কথা। আসলে আমাদের দেশে এখন যত দেশপ্রেমিক আছে তাদেরকে একটা একটা ধরে ধরে পিটানো হবে, একটা একটা করে ধরে ধরে তাদেরকে শেষ করা হবে। এবং সেই কাজে একদিকে আছে ডক্টর একদিকে আছে ওয়াকার, আরেকদিকে আছে ডক্টর ইউনূস। এই হচ্ছে কি আমাদের বর্তমান অবস্থা। তো আপনি ভালো আছেন, আপনি কানাডায় আছেন, আমরা এখানে বাংলাদেশেই থাকবো, আমাদের কোনো অসুবিধা নাই। we will face this, we will face it, we will face it. We are not going to run away. Yeah, we are not going to run away, we are not going to run away. hats off to you people. আমি বিদেশে থেকে আরামায়েশে আছি, নিশ্চিন্তে, কোন রকম আমাকে কেউ ধরতে আসছে না, কেউ আমার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে না। এদিক দিয়ে আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে শান্তিতে আছি। কিন্তু ওই একটা রোগ, একটা ঘোড়া রোগ থাকে যে মানুষের মাথার পেছনে কোথায় যেন ঠোকর মারে, যে তুমি তো বেঁচে গেলে, তোমার লোকজন, তোমার দেশের লোকজন, বন্ধু বান্ধব, যাদের সঙ্গে তুমি বড় হয়েছো, যে দেশের পয়সা খেয়ে তুমি সাবসিডাইজড ওয়েতে চাকরি বাকরি করেছো। আমরা যে ইউনিভার্সিটিতে পড়াতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেশের টাকা, দেশের কাছ থেকে ছুটি নিয়ে পিএইচডি করতে গেলাম, পড়াশোনা করে আসলাম। এক ধরনের দায়বদ্ধতা তো থাকে। আপনার বিবেক বলে একটা জিনিস যদি থাকে, তো এটা তো এই যে একটা উর্দু কবি একজন মারা গেছেন, উনি বলেছেন, জমির কাঁপ তো যাতা হ্যায় আব জো ভি কহিয়ে। আপনার যে বিবেক, এটা কেঁপে যায়, কাঁপে, আপনি যাই বলুন না কেন। জমির কাঁপ তো যাতা হ্যায় জো ভি কহিয়ে, চাহে গুনাহ সে পহলে হো ইয়া গুনাহ কে বাদ। গুনাহ করার বা অন্যায় করার আগেই হোক বা পরেই হোক, আপনার বিবেক কিন্তু কাঁপে। তো আমাদেরও তো বিবেক বলে একটা জিনিস আছে। দেশ ছেড়ে চলে এসেছি স্বার্থপরের মতো, তখন তো চিন্তা করি নাই। ইন হাইন্ডসাইট আমি বলি, এই সেপ্টেম্বর মাসে আবার ৭৮ বছর বয়স হবে। ৭৮ বছর বয়সে হাইন্ডসাইট করে যখন দেখি, পুরাটাই তো দেশ। সেই ৩.৫ বছর বয়সে আমি ভারত থেকে এসেছি, এই ৩.৫ বছর থেকে শুরু করে এই যে পরে আমি আরেকবার গিয়ে চাকরি করলাম ৪ বছরে, একটা টান তো আছে। যে জন্য আমার যত বই সবই তো বাংলাদেশ নিয়ে, একটা বই মাত্র গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, আর আমার ৫টা বড় বইয়ের ৪টা বই তো বাংলাদেশ নিয়ে লেখা। সুতরাং কোথাও না কোথাও একটা দায়বদ্ধতা আছে, বিবেকের ব্যাপার আছে। আর ওই কবি কিষান লাল উনি বলেছিলেন, গুনাহ ক্যা হ্যায় জানা গুনাহ কে বাদ। মানে গুনাহ করার আগেও বিবেকটা কাঁপে, গুনার পরেও, দোষ করার পাপ করার পরেও বিবেকটা কাঁপে। আর পাপ কি জিনিস এটা আমি জানলাম পাপ করার পরে। তো আমরা যেভাবে দেশ ছেড়ে চলে এসেছি, আর কোনো পিছু টান নেই, পরিবারকে পেছনে নিয়েও যেতে পারবো না। তবে এই আপনাদের সঙ্গে যোগাযোগ রাখা, চিন্তা করা। আমি তো কানাডায় থাকি, কানাডার পলিটিক্স, আমার এলাকার এমপির নামও জানি না। সুতরাং আমি
ঢাকায় বাংলাদেশে কে কোন পার্টি, কে কোন এমপি, কোথাকার ফটিকছড়ি আর কোথাকার ভোলা আর মানে রংপুর, এই খবরগুলো আমি ভালো জানি। কানাডার কে এই প্রধানমন্ত্রীর নামটা জানি, আর কোনো মন্ত্রীর নাম বলতে পারবো না। আমি কানাডায় আসছি 2002 সালে। তো আমরা ওই নো ম্যানস ল্যান্ডে থাকি, যারা ডায়াসপোরা পপুলেশন, না ঘর কা না ঘাট কা। তো এখন আমি সাকিব আলীর সঙ্গে খুবই একমত পোষণ করছি যে ডক্টর ইউনূস অন্তত পক্ষে সাকিব আলী হলে একজন হলেও আমার এই থিসিসটাকে গ্রহণ করেছেন যে বাংলাদেশে ওয়াকারুজ্জামান সরকার চালাচ্ছেন। এটা কিন্তু অনেকেই জানেন না যারা আমার অনুষ্ঠান দেখছেন, কারণ আর কোন ইউটিউবার কিন্তু বলছেন না যে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান দুইটা সরকার চালায়। এবং বেশিরভাগ লোক তারা কিন্তু ডক্টর ইউনূসকে খুবই ইনোসেন্ট মনে করে। আহা, নোবেল প্রাইজ পাওয়া একজন সুধী ব্যক্তি, উনি যে আসলে ভালো লোক না, এই কথাটা বলতে হবে। উনি যে স্বজন প্রীতি করেন, উনি যে ফায়দা লোটেন, হাসিনা তার বিরুদ্ধে মামলা দিয়েছিল বলেই কিন্তু ডক্টর ইউনূস ভালো মানুষ হয়ে যান না। উনি এই আমি একটু বলতে চাই, আমি শেষ করে দিচ্ছি। উনি যেটা করছেন তার সম্বন্ধে একটা ইমেজ রয়েছে যে কি ভালো মানুষ। আমি একটা টকশোতে সেদিন বলেছিলাম, এই 54 বছরে ইনার মতো এরকম কোমর ভাঙা সরকার বাংলাদেশে আসে নাই। হাসিনার সরকারও এর চাইতে কোমরে জোর ছিল, এরশাদের সরকারও সিদ্ধান্ত নিতে পারত। হাসিনা খারাপ সিদ্ধান্ত নেক বা এরশাদ খারাপ সিদ্ধান্ত নিলেও নিতে পারত, কিন্তু ইউনূস সাহেব সমস্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামানের হাতে। এটাই আমার মূল বক্তব্য। ওয়াকারুজ্জামান সম্বন্ধেও কিন্তু অনেক ইলিউশন আছে, উনি না থাকলে কিন্তু রক্তপাত হতো। আরে উনি যে রক্তপাত ঘটিয়ে মানুষ হত্যা করেছেন, মানুষকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, মেজর জেনারেল ওই যে জিয়াউর হাসানকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, এই যে এয়ারফোর্স এয়ার মার্শাল হান্নানকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। উনি যে একজন অপরাধী, এবং এখন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির এবং কর্নেল হাসিনুর রহমানকে ফাঁসানোর জন্য, যাতে তারা কোন রকম আন্দোলন করতে না পারে, যে বেআইনি ভাবে যাদের পদচ্যুত করা হয়েছে তাদের আন্দোলন যেন না হয়, বিডিআর হত্যার যেন বিচার না হয়, এই পরিকল্পনা করছে ওয়াকারুজ্জামান। তো সেও একজন অপরাধী। এটুকুই আমার বলার ছিল। সাকিব আলী সাহেব, আপনি কি স্যার, আমি আপনার থেকে একটু আপনি আমার এখানে যারা সহ আলোচক আছে সবাই বলবেন, উনি ডক্টর ইউনূসের জন্ম হলো 1939 সালে, 39। তার মানে উনার বুদ্ধি যখন হচ্ছে তখন হচ্ছে 44 সাল, আমি এইভাবে ধরবো যে উনি যখন 5 বছর বয়স তখন আসলে এই ভারতবর্ষের বা উনি যদি চিটগঙ্গের হয়ে থাকেন তো সেই সময় কে সবচাইতে কারা মনিব ছিল সাদা চামড়ারা, ব্রিটিশরা। তো ব্রিটিশদেরকে উনি মহারাজা দেখে তখন উনার বুদ্ধি হয়েছে, অর্থাৎ উনার ভিতরে এই শ্বেতাঙ্গদের প্রতি এক ধরনের সাবসার্ভিয়েন্স অথবা এক ধরনের আপনার বশ্যতা, অধীনতা, এটা কিন্তু উনার ভিতরে ঢুকে যাওয়ার কথা। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা দেখি যে ডক্টর ইউনূসের মধ্যে কিন্তু উনার ব্যাকগ্রাউন্ড, উনার বাবার ব্যাকগ্রাউন্ড আমি আনবই, এখন আমি আর ছাড়বো না। এটার মধ্যে পেটি বুর্জোয়া কিছু ব্যাপার আছে। পেটি বুর্জোয়া যে ব্যাপারটা আছে সেখানে কনভেনশনালিজম আছে এবং সেখানে আপনার কনজারভেটিজম আছে। অর্থাৎ এরা কিন্তু কখনোই বোল্ড অ্যাকশন নেয় না, এরা কিন্তু সমাজ যেটা বলে সমাজের কথা এরা মেনে চলে, এরা কখনোই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে না। এবং সেই জন্য এরা কিন্তু অত্যন্ত সুবিধাবাদী হয়, অত্যন্ত সুযোগ সন্ধানী হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেটা যে উনি কিন্তু এখনো ওই আমেরিকার অধীনেই থাকতে চাচ্ছেন, আমেরিকার হাতেই সবকিছু বিক্রি করে দিতে চাচ্ছেন, সবকিছু দিয়ে দিতে চাচ্ছেন, এবং এ ব্যাপারে উনার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু উনার কিন্তু কোনো বিবেকে কিন্তু বাড়তেছে না। উনি দেশের সার্বভৌমত্ব কি জিনিস সেটা বুঝেন বলে আমি মনে করি না, কারণ উনি অন্যরাই বলছে যে উনি কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তি। অরাজনৈতিক ব্যক্তি কখনোই বুঝবে না যে এখানে লক্ষ লক্ষ মানুষ কি জন্য প্রাণ দিল, এটা উনি বুঝবেন না। যে যেই প্রাণ দিয়ে যে সার্বভৌমত্ব এনেছেন উনি সেই সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, বিকিয়ে দিচ্ছেন, এবং উইদাউট গিভিং আস এনি এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা ছাড়া উনি এটা করছেন। দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই, এখানে
ওই যে আমি হানা আরেন্টের থেকে আনতে হবে, ইনাদের মধ্যে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং নাই। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমরা কি বুঝি? ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমরা বুঝি যে আপনি অন্যের দৃষ্টিকোণ থেকেও চিন্তা করার আপনার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আমি যদি একজন, ধরেন কথার কথা, আমি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত আমি একজন ব্যক্তি, কিন্তু আমার কিন্তু বুঝতে হবে যে যখন জামাতি ইসলাম বা যখন ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাকে কি আমি বুঝতে পারি, নাকি তার ব্যাপারে আমি আবেগ তাড়িত হয়ে তার বিরুদ্ধে কথা বলি? আমি যদি তাকে বুঝতে না পারি, তার দৃষ্টিকোণ বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি ক্রিটিক্যাল থিঙ্কিং হবে না আমার। আমি যেটুকু মনে করি, উনি যেভাবে আহতদের ইয়েটা বুঝেন নাই, উনি দুঃখটা বুঝেন নাই, উনি শহীদ পরিবারের দুঃখ বুঝেন নাই, উনি গরিব পরিবারের দুঃখ বুঝেন নাই, সুতরাং আমি মনে করি না ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এবং আরো একটা জিনিস হচ্ছে যে উনি সমাজের কথা মেনে চলেন। ওই সমাজ কোন সমাজ? আমাদের দেশের যদি 54 বছরের সমাজ দেখেন, আমাদের শাসকরা মোটামুটি প্রায় সবাই চোর ছিল, অথবা চুরি করাকে আপনার উৎসাহিত করেছে, প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। উনি তো সেটারই পক্ষে এখনো পর্যন্ত আছে, উনি তো তার বিরুদ্ধে যান নাই। উনি যতই বলুন, উনার যিনি দুদক চেয়ারম্যান তিনি তো আপনার করাপশন কেস খেয়েছিল বোধহয় যখন বিমানের এমডি ছিল। সুতরাং আমি যেটুকু মনে করি যে বাংলাদেশের এখন আমরা 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে আমরা এখন আসলে খুবই খারাপ সময়। আজকে যেটা হইলো সেটা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা সিম্বলিক, আমি মনে করি প্রতীকী হচ্ছে। এবং সেই হিসাবে আমি এই যে কথাটা আমি বললাম যে মানে থটলেসনেস, আপনার অ্যাবসেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এবং এই যে সমাজকে মেনে চলা, এই 3টা জিনিস কিন্তু আপনি জেনারেল ওয়াকারের বেলায় প্রযোজ্য। 3টা জিনিসই প্রযোজ্য বলে আমি মনে করি। আমি যদিও তাকে সামনাসামনি কখনো দেখি নাই, কিন্তু তার সম্পর্কে আমি যা শুনেছি, আমি এর থেকে আমি তো অন্য কোন রকম দেখলাম না। সুতরাং আমি এই হিসাবে বলছি যে আমরা এখন আসলে ব্যানালিটি অফ ইভলের মধ্যে আছি, এবং এই ইভল, এই শয়তানি যতক্ষণ না আমাদের দেশের জনগণ না বুঝবে, আল্লাহ তো আশা করি আমাদের মানুষকে সেই বুদ্ধিটা দিবেন যে তারা বুঝবেন। এবং আমি মনে করি যত তাড়াতাড়ি এই 2জন ব্যক্তির প্রস্থান হয় ততই ভালো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি সাকিব আলী সাহেব আমার মনের কথাগুলো বলেছেন, তবে একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করি। উনি ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে জন্ম হয়েছিল, 5 বছর বয়স থেকে উনার ব্রিটিশের, আপনি কাজী নজরুল ইসলাম অথবা সূর্য সেন, তারা তো ব্রিটিশ আমলের একেবারে, নজরুল ইসলামের জন্ম তো 1899 না, আরো 10 বছর আগে। ওইটা একটা আমার থিওরি আছে। আদারওয়াইজ 17 বছর বয়সে, 18 বছর বয়সে কেউ হাবিলদার মেজর হয় না। নজরুল ইসলাম 1917 সালে 18 বছর বয়সে দেখানো হয় হাবিলদার মেজর, মানে সার্জেন্ট মেজর। সার্জেন্ট মেজর হতে তার কমপক্ষে 25, 30, 32 বছর বয়স হতে হয়। তো যাই হোক, নজরুল ইসলাম তো ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে যখন হে ডেজ তখন জন্ম হয়েছিল। সূর্য সেনেরও ওই 19 শতাব্দীর 20 শতাব্দীর প্রথম দিকে বা 19 শতাব্দীর শেষ দিকে ওনার জন্ম হয়েছিল। তারা কিন্তু ব্রিটিশের দালালি করেননি। ওই দিকটায় আমি দ্বিমত পোষণ করছি। তবে ডক্টর ইউনূসের যে ব্যাপারটা, সাদা চামড়াদের প্রতি যে প্রেম, তিনি জানেন হু কলস দ্য শট, কাদের হাতে ক্ষমতা, কোন কথা বললে পেন্টাগন এবং হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট খুশি হবে। এটা এনজিও বিজনেস, গরিব লোকের কথা বলো। ওইটা যখন কোল্ড ওয়ার চলছে, 1986 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয়, তখনও কিন্তু সোভিয়েত ইউনিয়ন ইনট্যাক্ট। তো পশ্চিমা জগতের প্রধান শত্রু হচ্ছে কমিউনিজম। এই কমিউনিজমকে রোধ করার জন্য তারা ফর্মুলা দিল এনজিও, শুধু সরকার না, এনজিওর মাধ্যমে ইনফিলট্রেট করে লোকজনকে ক্যাপিটালিজমের দিকে নিয়ে আসা। এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে, অলদো ইটস এ হোক্স, পুরাটা ভাওতাবাজি, কিন্তু লোকজনের মধ্যে আশার সঞ্চার করা, এবং হাজার হাজার লোক ওই কনসালটেন্সি করলো, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, প্রশিকা, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি পেল। ফলে সমাজের একটা অংশ এই অল্টারনেটিভ, মানে কমিউনিজমের অল্টারনেটিভ, যে ক্যাপিটালিজমের মাধ্যমে দেশকে রক্ষা করা যায়, সেই থিওরি ইউনূস সাহেব প্রচার করলেন। সেজন্য উনি নোবেল প্রাইজ পেলেন। এবং উনি তার ভেতরে, আমি কোনো দূরদৃষ্টি সম্পূর্ণ, আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং বলছেন, উনি তো নর্মাল থিঙ্কিংও করেন না। যে এই যে যারা
2024 জুলাই আগস্ট মাসে মানুষ হত্যা করেছে, এদেরকে যে ধরে বিচার করতে হবে, এটার জন্য কিন্তু কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার পড়ে না। এটা একটা 10-12 বছরের ছেলে বা মেয়ে বুঝবে যে খুন করেছে, তাকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। ইউনূস সাহেব কারো শাস্তি দেন নাই। এই যে জেনারেল গুলো এখন রয়েছে ওয়াকারের নিচে, পুলিশের লোকগুলো রয়েছে, এই যে দেখেন না ওই যে গোপালগঞ্জে যখন ওদের উপর হামলা হলো এনসিপির উপরে, তখন পুলিশ ওইখান থেকে সরে গিয়ে একটা বিল্ডিং এর ভেতরে পালিয়ে চলে গেল। এরা কারা? এরা আওয়ামী পুলিশ। এদের তো কোনো বিচার ডক্টর ইউনূস করছেন না, সরাচ্ছেন না, রিপ্লেসমেন্টও করছেন না। কেন উনি এবং ওয়াকারুজ্জামান মিলে এই দেশে একটা মার্কিন ভারতপন্থী সরকার বসাতে চাইছেন। এবং আমি একটা পোস্ট করেছি ফেসবুকে যে ইউনূস, এনসিপি আর জামাত একই নৌকার আরোহী, একই পথে তারা চলছেন। যেভাবেই হোক নির্বাচনটাকে বানচাল করতে হবে, দেশে একটা সামরিক সরকার গঠন করতে হবে। এই হচ্ছে ব্লু প্রিন্ট। ওয়াশিংটনেরও তাই, দিল্লিরও তাই। তবে দুইজনের একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। ওয়াকারুজ্জামান চায় আওয়ামী লীগ দিয়ে করা, আর ইউনূস চাচ্ছেন আওয়ামী লীগ বিরোধী ফ্রন্ট তৈরি করা এনসিপি এবং জামাত দিয়ে। এখন এই আলোচনা আজকে বিষয়বস্তু নয়, তবে আমি আবার ব্রিগেডিয়ার হাসান নাসিরের কাছে যাচ্ছি, এই ব্যাপারে ফার্দার কিছু অ্যাড করার থাকলে উনি করুন। হাসান নাসির। আমার এখন বিনীত অনুরোধ, আমরা যেটা দেখছি, বড় বড় আসামিদেরকে সম্পূর্ণ আইনের বাইরে রেখে এই মুহূর্তে বাংলাদেশের জেল যদি আমরা সারা দেশের জেলগুলোতে দেখি, হাজার হাজার, কত হাজার আছে আমি জানি না, বিনা বিচারে আটক আছে। পকেটমার, ছিচকাচোর, সন্দেহজনক, তারপরে আপনার জঙ্গি নাটকের অংশ, এমনকি সেনাবাহিনীর অফিসার মেজর জিয়া, তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে বিদেশে পালিয়ে থাকতে বাধ্য করা হয়েছে। সেই সমস্ত ব্যাপারে গত 11 মাসে আমাদের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোনো অ্যাকশনই নাই। আমি মনে করি বিচার সমস্ত কোর্টে কার্যক্রম বন্ধ, কেননা সমস্ত কোর্টের বিচারক যারা আছে তারা সব পুরনো সিস্টেমে, তারা পুরো বিচার ব্যবস্থাটাকে স্টল্ট করে রাখছে। কেন বিচার ব্যবস্থা এগিয়ে গেলে সরকারের সুনাম হবে, আওয়ামী লীগের আমলের যারা আটক তারা ছাড়া পেয়ে যাবে। আমি জানি না যে এটার সমাধান কোথায়। আমার মনে করি যে যেহেতু আমরা গুম, খুন, হত্যার খুনি আসামি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতিবাজদের এখনো কোন রকম অ্যাকশন নিতে পারি নাই, দেশের আমজনতা, গরিব আমজনতা কেন জেলে থাকবে? একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসা উচিত যে বিনা বিচারে যারা গত 1 বছরের বেশি আটক রয়েছে, কোনো কোর্টে মামলা উঠে নাই, তদন্ত শেষ হয় নাই, তাদেরকে জামিন দিয়ে ছেড়ে দিতে হবে। সরকার তাদেরকে কেন খাওয়াবে? তাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে। হাজার হাজার বিডিআর এর সদস্য যারা আছে, যাদের বিচার কমপ্লিট হয়ে গেছে, যারা যে শাস্তি পেয়েছিল, শাস্তি শেষ হওয়ার পরেও তারা জেলে আটক রয়েছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হয় নাই। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের যারা প্রকৃত দোষী, সামরিক অফিসার, গোয়েন্দা বাহিনী, বিভিন্ন যারা আছে, তারা নির্বিঘ্নে দেশে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং দেশে বিদেশে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতেছে। আমার অনুরোধ, এদেরকে এখন বিচারের আওতায় না আনা পর্যন্ত আমাদের জেলখানা সব খালি থাকা উচিত। আজকে আমরা গোপালগঞ্জে কি দেখলাম? গোপালগঞ্জে আমরা জানি যে দেশের আওয়ামী লীগের সব সন্ত্রাসীরা ওখানে যে আশ্রয় নিছে, তারপরে গোয়েন্দার কোনো তথ্য ছিল না। কারণ হচ্ছে গোয়েন্দা বাহিনী পুরোটাই আগের সরকারের। গোপালগঞ্জের প্রশাসন কমপ্লিট প্রিভিয়াস সরকারের। পুলিশ বলেন, প্রশাসন বলেন, বাকি গোয়েন্দা সংস্থা বলেন, সবাই, এবং তারা সম্মিলিত ভাবে এই যে নাটকটা হয়েছে, দেশ সরকারকে বিব্রত করছে, একটা রাজনৈতিক দলকে সামান্য একটা প্রোগ্রাম করতে, সভা করতে তাদেরকে বাধাগ্রস্ত করছে এবং সেখানে এখনো অশান্তি বিরাজ করতেছে। এই পরিস্থিতিগুলো যেরকম ভাবে নরম ভাবে হ্যান্ডেল করা হচ্ছে, একটা চলতি গাড়ি থামিয়ে তাদেরকে ডাকাত বলে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে প্রচার করে, এবং সারা রাত ধরে মিরপুর থানায়, পল্লবী থানায় নাটক হয়েছে এটা। এই অফিসার এবং তার সাথে বাকি যারা, তাদেরকে রেখে তাদেরকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। তারা এনডিজে করে না জাস্টিস ফর কমরেডস করে, বা তাদের কি সেটা পরিচয় বিশেষ নয়, তারা বাংলাদেশের মানুষ, নাগরিক। আমরা সামান্য অপরাধে, সন্দেহজনক অপরাধে মানুষকে জেলে নিচ্ছি, কিন্তু যারা বড় বড় অপরাধ করেছে তাদেরকে আমরা তাদেরকে প্রশ্ন করতে, জিজ্ঞাসাবাদ করতে আইসিটির ঘাম ছুটে যাচ্ছে। চিঠি পাঠালে 5 দিন 10 দিন তারা রিফিউজ করে। স্বাস্থ্য খারাপ, আজকে বুকে ব্যথা, কালকে ওয়াইফের শরীর খারাপ,
আজকে মাজা ব্যথা, কানে ব্যথা, মাথায় ব্যথা বলে বলে তারা দিন নিচ্ছে, 5 দিন 7 দিন 10 দিন ডাকলে। একজন অফিসারকে নাকি একবার ডাকতে তাদের 3 মাস লেগেছে। এটা কোনো বিচার ব্যবস্থা না, নাটক, বিচারের নামে নাটক। না না আমরা ওইদিকে আমার মনে হয় আমাদের এমফাসিস দিতে হবে। আর বাংলাদেশের জেল গেট থেকে এই সমস্ত বিনা বিচারে অপরাধে যারা জেলে আছে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করবে। আমার আর বলার কিছু নাই। আমার এই অফিসারটা এই ডাকাতির নাটকের পরে আমার সাথে কিভাবে সম্পৃক্ত করছে সেটা বিষয় না, আমি সেটা মাথা ঘামাচ্ছি না। আসুক, আমাকে অ্যারেস্ট করুক, কোনো অসুবিধা নাই। কিন্তু এর বিনিময়ে যদি জেল থেকে হাজার হাজার মানুষ ছাড়া পেয়ে যায়, আই এম মোর দেন হ্যাপি। বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন সেটা প্রধান উপদেষ্টা জানুক, আইনমন্ত্রী জানুক, আইন উপদেষ্টা জানুক, দেশের বিচারপতিরা জানুক তারা কি বিচার করতেছে। তাদের বিচার একদিন হবে, আজ হোক কাল হোক, হইতেই হবে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারা কিভাবে দেশকে অবিচারের মধ্যে ফেলে দিচ্ছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে গান টানলে মাথা আসে, ইউনূস এবং ওয়াকারের সঙ্গে আসিফ নজরুলের নাম তো আনতেই হবে। তারা মিলে আইন বিভাগ, সামরিক বাহিনী এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তারা মিলে দেশটাকে শাসন করছে এবং একটা স্ট্যাটাস কো রাখার চেষ্টা করছে, এবং স্ট্যাটাস কোটাকে ভেঙে আবার একটা সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা হচ্ছে। গোপালগঞ্জের ব্যাপারে দেখেন, এপিসি এই যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার পাঠানো হচ্ছে, যে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় সুপরিকল্পিত ভাবে, তারপরে সেনাবাহিনী মানে পুরো ঘটনা আওয়ামীদের পক্ষে যাওয়ার জন্য আওয়ামী লীগের লোকজনকে পেটাচ্ছে, হত্যাও করেছে, এবং এটাতে বিচার বহির্ভূত হত্যা। এবং এনসিপি যে পার্টি এখনো রেজিস্টার্ড হয়নি, তাদেরকে ওখানে সভা করতে দেওয়ার তো কোনো পারমিশন দেওয়া উচিত ছিল না। বলতে পারতো গোপালগঞ্জ 144 ধারা জারি করা হলো, কোনো সভা সম্মেলন প্রশাসন করা যাবে না। এই কক্সবাজারে না কোথায় একটা ভিডিও দেখলাম, স্কুলের ছাত্রেরা তারা পরীক্ষা দিতে যাচ্ছে, তাদেরকে বাস থেকে নামিয়ে রাস্তা বন্ধ করে দেয়া হলো, কেননা এনসিপির একটা ওখানে সম্মেলন হবে, প্রসেশন হবে। এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের হাতে গড়া একটা ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার, এবং এনসিপি হচ্ছে এখন 72 সালে একজন লিখেছেন, জাসদ যে জিনিস ছিল, জাসদের সবাই কারা যেত, মুসলিম লীগ, তারপরে বিভিন্ন রকমের যারা পাকিস্তানপন্থী ছিল, ইসলামী ছাত্র সংঘ এবং মুসলিম লীগ এবং রাজাকার পাকিস্তানপন্থীরা, জাসদের সবাই গিয়ে লক্ষ লক্ষ লোক হতো, এবং আসম আব্দুর রবরা মনে করতেন আমাদের এত সমর্থন। এনসিপির কোন সম্মেলন হলেই সেখানে দেখবেন জামাতে ইসলামের লোকজন যাচ্ছে, আওয়ামী লীগের লোকজন যাচ্ছে, এবং তারা গিয়ে উস্কানি দিবে এনসিপি কে তৈরি করার জন্য। এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের হাতে গড়া একটা মনস্টার, এবং এদের যে ব্যবহার, এদের যে চাল চলন, চাঁদাবাজি দেখলে আপনি বিভৎস ব্যাপার। এবং জামাতে ইসলামীকে এই যে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে 8খানা ট্রেন, স্পেশাল ট্রেন চালিয়ে তাদের আনা হলো ঢাকাতে। উদ্দেশ্য কি? এতে বলা হচ্ছে প্রায় 150 কোটি টাকা খরচ হয়েছে। কি উদ্দেশ্য ছিল? একটা এমন দলকে আনা যারা সভাতে কিন্তু আবার রেজলিউশন নিচ্ছে, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে জামাত ইসলামের 10 ভাগ, বড় জোর 10 ভাগ সমর্থন রয়েছে, তাদেরকে এবং এনসিপি কে চাঙ্গিয়ে দিচ্ছেন ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান। এবং এর সঙ্গে মিরপুরের ডাকাতি, তারও একটা সম্পর্ক আছে। তারা চায় না নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস একটা অর্গানাইজেশন মাথা চাড়া দিয়ে উঠুক। এটাই আমার বক্তব্য। কর্নেল হাসিনুর রহমান, আপনি আপনার বক্তব্য এই ব্যাপারে দেওয়ার পরে আমি সাকিব আলীর কাছে যাব শেষ করার জন্য। স্যার, আমি বলবো, দেখেন, আমরা চাচ্ছি সংস্কার। কেন চাচ্ছি? এই দেশটা আমাদের মতো করে আমরা দেশটা করবো। আমাদের একটা ক্যান্টনমেন্ট আছে স্যার, লেবুখালী, বরিশালে, ওইখানে নিয়ে যাওয়া হয়েছে আর্টিলারি। ওই আর্টিলারি বরিশালে কি করবে স্যার বলেন? স্যার, যুদ্ধের সময় যখন দরকার, ওই বরিশালে আর্টিলারিতে আমি ফ্রন্ট লাইনে আনতে পারবো না। আমাদেরকে মাথায় বুদ্ধি নাই? আমার আইন, আমার ডিভিশন, এটা আর্টিলারি ছাড়াই চলবে। তারপরে রামু ক্যান্টনমেন্ট, যেটা জঙ্গলের মধ্যে কোথাও লড়াচড়া করা যায় না, ওইখানে নিয়ে গেছে ট্যাঙ্ক,
ওই ট্যাঙ্ক কি করবে স্যার বলেন আমারে? ফাইল লেভেলের লিমিটেশন আছে তো স্যার। সংস্কৃত এই জন্য দরকার স্যার। আপনি অফিসার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সেনাবাহিনীতে ঢুকি, আমাকে কি করেন? ট্রেনিং করে আমাকে কর্পোরেট বানান। তো কর্পোরেট হলে তো এটা তো কর্পোরেট আর্মি না, জি যুদ্ধের আর্মি। আমার যুদ্ধ ফিল্ডে রাখেন, 35 বছর পর্যন্ত রক্ত দিবে, জীবন দিয়ে কাজ করবে, তারপরে সে যুদ্ধে যদি পেশাগত সমস্যা হয়, ভালো না লাগে, প্রমোশনাল স্কোপ কম, তারপর সে কর্পোরেট হোক। জি পুরা সেনাবাহিনী ধ্বংস করার জন্য স্যার পরিকল্পিত ভাবে রয়ের পরিকল্পনা চলতেছে। আপনি দেখেন স্যার, এই জঙ্গি নাটক হাসিনা আরেকটা সাইড, এই যে মানে যে বিষয়টা উঠানো হয় নাই, আমরা বারে বারে বলতেছি জঙ্গি নাটকের জন্য একটা কমিশন করেন। জি জঙ্গি নাটক করলে, কমিশন করলে ইউএস সমস্যায় পড়বে, ইউএস এর অনুমতি লাগবে, অত কিছু একটা সমস্যা আছে। এই জন্যই তো দরকার প্রত্যেকটা জঙ্গি নাটক হলো নাটক। প্রত্যেকটা জঙ্গি ঘটনায় জাহাজ বাড়ি থেকে শুরু করে বলেন, আমাদের মেজর জাহিদ ডাবল স্টেপ কোয়ালিফাইড অফিসারটা, তাকে হ্যান্ডকাপ লাগাইয়া নির্মম ভাবে গুলি করা হয়েছে। জি ভাবিকে 1 বছর বাচ্চা সহ জেলে পাঠানো হয়েছে। এত বলার পরে ডক্টর ইউনূস আসিফ নজরুলের কান সোজা হয় না। ওনাদের কি দরকার? উনি সারা জীবন ক্ষমতায় থাকবেন, তারপর বাইরে আসবেন না, তখন কই যাবেন? আমার দেশ আমার নিজের আইনে চলবে, আমেরিকার আইনে চলবে না। মেজর জিয়া কোনো অপকর্ম করেন নাই, ওই মামুন খালেদ বদমাইশ আর ওই জেনারেল মবিন এরা একে জঙ্গি তকমা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কেন তদন্ত করতেছেন না? সমস্যাটা কোথায়? 3 বাহিনী নিয়ে তদন্ত করেন, সত্য প্রকাশিত হবে। হাসিনা কেমন ছিল, বিভৎস একটা অনৈতিক একটা নারী, আমি জানতে পারবো। সব মিলে বলবো স্যার, গোপালগঞ্জের ঘটনা এটা একটা ছিটমহল, আওয়ামী লীগের ছিটমহল, এটা হ্যান্ডেল করা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কথা পারেন নাই, জিজ্ঞাসা লজ্জার কথা বলা উচিত না, মানে ব্যর্থতা সেও স্বীকার করেন না। একটা এপি ব্যাটালিয়ান ঢাকা থেকে ওখানে পাঠিয়ে দিতেন 7 দিন আগে। আমি পজিটিভ ওয়ে থিঙ্কিং করতেছি, অথবা এই ছাত্রদের পাঠা যায় না, তোমরা যেও না, উত্তপ্ত পরে যাও। এখন ওইখানকার পুলিশ যারা আছে, অল্প কিছু পুলিশ যারাই থাকে, এখন তো খুব বেশি পুলিশ না স্যার, এই পুলিশগুলি ওই এলাকা যেহেতু সব আওয়ামী লীগ, এরাও আওয়ামী লীগ হয়ে গেছে, কাজ করে নাই। জি অস্বাভাবিক। তার বউ বাচ্চা তো ওদের সাথেই থাকে, বউ বাচ্চা আছে, লেখাপড়া বা ছাত্ররা যায়, ওদের হোস্টাইল হয় বা অ্যাকশন নেয়, ওদের তো পরিবার বিপন্ন পড়বে। এদেরকে সহযোগিতা করার জন্য সরকার উচিত ছিল একটি ব্যাটালিয়ন পাঠানো বা র্যাবের একটা ইউনিট পাঠাই দাও, সম্পূর্ণভাবে নিরাপদ করে তুলো। জানার পরে ওরা করেন না। ওনারা আসলে কি চাচ্ছেন আমি কাজ জানেন না, না বুঝেন না, আমি কি বলবো, কিছু বলার নাই। তারা না বুঝে কোনো কিছু করছেন না, সুপরিকল্পিত ভাবে ইউনূস এবং ওয়াকার এগোচ্ছেন। এই যে গোপালগঞ্জের ঘটনাটা তো উস্কানি, এবং আওয়ামী লীগের লোকজনকে হত্যা করাটা উস্কানি, এবং ভারত থেকেও এর বিরুদ্ধে প্রতিবাদ আসছে। ওই যে মুজিব গেরিলা সংগঠনের একটা ওসিকে ফোন করে হুমকি দিচ্ছে। তার মানে কি তারা চাইছেন আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠুক, তখন বলবে দেশের পরিস্থিতি খারাপ, নির্বাচনের চাইতে দেশ বাঁচানো দরকার। কিছু হত্যাকাণ্ড, কিছু গুপ্ত খুন যদি হয়, লোকজনই বলবে নির্বাচনের দরকার নেই। ওইটা শুনলে ডক্টর ইউনূসও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং ওয়াকারুজ্জামানও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, জামাত ইসলামীও তাই করবে। জামাত ইসলামের নেতা কদিন আগে বললো না, আমরা নির্বাচন প্রতিহত করব, কোনো মূল্যে নির্বাচন হতে দেব না, দেশে এখন মবক্রেসি চলছে। এই যে চেনা শত্রু, চেনা এবং অচেনা, এবং এনসিপি হচ্ছে অচেনা, কিন্তু ওদের রূপ আমরা দেখতে পাচ্ছি। এরা হচ্ছে 72 সালের জাসদের মতো, এদের সভায় যাচ্ছে ইসলামী শিবির আর যারা জামাত ইসলাম, আরো বিরোধী দল আওয়ামী লীগ, তারা গিয়ে ওদেরকে উস্কানি দিচ্ছে। তারা তো মনে করছে মুই কি হনুরে। এনসিপির হয়তো 3-4% সাপোর্ট আছে, জামাতের বড় জোর 10, কিন্তু এমন ভাবে দেখানো হচ্ছে যে এরাই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি। এটা বিএনপিকে প্রতিহত করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে প্রতিহত করার জন্য আন্তর্জাতিক চক্রান্তের এই অভ্যন্তরীণ রূপ দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তো আমি আজকের আলোচনা শেষ করার জন্য আমি অ্যাম্বাসেডর সাকিব আলীকে আহ্বান জানাচ্ছি। কর্নেল হাসিনুর রহমান, আপনার ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ, আপনার আসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাকিব আলী, আপনি বলুন।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার সাথে জাস্ট একটা কথা, যে আমি কিন্তু বলছিলাম ডক্টর ইউনূসের সাথে আপনি সূর্য সেনের তুলনা করছেন। সূর্য সেন ওয়াজ এ আপার কাস্ট ম্যান, উনি কিন্তু পেতি বুর্জুয়া আমি মনে করি না সূর্য সেন ছিলেন। আর নজরুলের কথা, নজরুল তো যে বিদ্রোহ, তার যে বিদ্রোহী, তিনি কখনোই কোনো মতেই পেটি বুর্জুয়ার কোনো ছিটে ফোটা উনার কখনো কোনো ক্যারেক্টারিস্টিকে দেখা যায় নাই। ডিফারেন্ট ইস্যু। আমি আমার খুব কষ্ট হয় আজকাল একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক শ্রোতা তারা কিন্তু মোটামুটি ভাবে 3 ভাগ হয়ে গেছে। তাদের মধ্যে 3 ভাগ বা 4 ভাগ। এক ভাগ হয়েছে আপনার ডক্টর ইউনূসের পক্ষে, এক ভাগ হয়েছে বিএনপির পক্ষে, এক ভাগ হয়েছে জামাতের পক্ষে, এক ভাগ হয়েছে এনসিপির পক্ষে। এইটা খুব কষ্ট দেয় আমাকে, কারণ আমরা যখন হাসিনার বিরুদ্ধে যখন যুদ্ধ করছি তখন কিন্তু আমরা মোটামুটি, হাসিনা একদিকে ছিল আওয়ামী লীগ আর আরেকদিকে ছিল হাসিনা, মানে আমরা যারা সবাই হাসিনা বিরোধী। তো এখন এই যে 3টা, আমি কিন্তু স্যার বলবো যে এই যে আপনি ইলেকশন নিয়ে কথা বলছেন, আমাদের এখানে 3 পার্লামেন্টারি সিস্টেম যতদিন ধরে থাকবে আমি মনে করি আমাদের কোনো উন্নয়ন হবে বলে বা আমাদের কোনো অগ্রগতি হবে বলে মনে করি না। আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষপাতী, আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের পক্ষ করি। ওকে, তো তাহলে স্যার প্রেসিডেন্সিয়াল সিস্টেম হলে আমি মনে করি আমরা 300 জনের যে মেশিন পলিটিক্স, আমাদের দেশে যে মেশিন পলিটিক্স, এটা থেকে আমরা বাইরে যেতে পারবো। পিআর এর ব্যাপারে আমার একটা ব্যক্তিগত মতামত হলো যে আপনারা পিআর এবং এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট, এটার মধ্যে একটা কম্বিনেশন করেন। আপনারা 100 সিট রাখেন পিআরে, 200 সিট রাখেন আপনার ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে। তাহলে আমি মনে করি যারা পিআর এর মাধ্যমে আসবেন তারাও কিছু আসতে পারবেন। আবার আমি মনে করি যে যারা বড় দল তারা কিন্তু ওই 200 সিটের মধ্যে যদি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম থাকে তাহলে কিন্তু একটা শক্তিশালী সরকার পাওয়াও সম্ভব। অর্থাৎ 2 পক্ষই, এটা আমার মনে হয় 2 পক্ষের স্বার্থে রক্ষা হয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে স্যার, যেটা যে আমি এনসিপির বিরোধী না, আমি বিএনপির বিরোধী না, আমি জামাতের বিরোধী না, আমি কারোরই বিরোধী না, অথবা আমি সবারই বিরোধী, দুটেই বলতে পারি। কিন্তু আমার মতে যে বাংলাদেশের সংস্কার ছাড়া আমরা কিন্তু দুর্নীতি যতদিন থাকবে এবং দুর্নীতি করা যাবে, এবং দুর্নীতি করে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে সেটা যতদিন থাকবে স্যার, ততদিন আমরা এখান থেকে বের হতে পারবো বলে আমি মনে করি। সুতরাং আমাদের বের হওয়ার পরে কিন্তু আমি এইটুকু মনে করি যে ওইটা বের হওয়া বা বের করে নেওয়ার জন্য যেই আপনার ক্রেডিবিলিটি লাগে, যেই আপনার কমিটমেন্ট লাগে, সেটা ডক্টর ইউনূসের সরকারের নাই। সুতরাং আমি এই জন্য বলতে চাচ্ছি যে ওনাদের প্রস্থান হওয়া দরকার, আর একটা নতুন সরকার আসা দরকার, যেই সরকার এখানে সত্যিকার অর্থে এই যে আমার বাংলাদেশ নামক যেই ট্রেনটা আছে তাকে আবার লাইনের উপরে উঠাইতে পারবে। এবং আরেকটা কথা আমি এর আগেও আপনার এখানে বলেছি যে এই আমরা আর স্যার বহিঃশক্তির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ চলুক এটা চাই না। সুতরাং আমি এইটুকু বলেই আজকে এখানে মানে শেষ করতে চাই, এবং আশা করি আমি যে কথাগুলো বললাম এখানে দর্শক শ্রোতাদের এক ধরনের ঐক্যমত্য হইতে পারে। এটার সাথে আমার ট্রু ব্রাদার্স আর হিয়ার, তারাও আমার আশা করি যে ঐক্যমত্য হবে। এবং ফাইনালি যে কথাটা বলা দরকার বা যেটা আমাদের বলা দরকার সেটা হচ্ছে যে আমরা সবাই বাচ্চাদের তাড়াতাড়ি যাতে ওরা রিকভার করে, এবং এইটা যাতে আর কোনোদিন না হয়। আমাদের এখানে ঢাকা এয়ারপোর্ট থেকে কেন এই প্লেনগুলোকে আপনার মানে আমাদের এই প্লেনগুলো কিন্তু আজকের থেকে পড়তেছে না। আমার মনে পড়ে আমাদের একজন স্যার ছিল, আমাদের জাকিরুল্লাহ সাহেব, ফোজাহাট ক্যাডেট করেছে, উনার ভাই ছিল কাইয়ুম ভাই। সেই কাইয়ুম ভাইও কিন্তু হেলিকপ্টার ক্র্যাশ করে মারা গেছিলেন। বিউটিফুল, মানে গ্রেট ম্যান। সুতরাং এটা আজকের থেকে হচ্ছে না, কিন্তু 80-র দশক থেকে বা তখন থেকেই হয়েই যাচ্ছে। আমি আশা করি যে এখন আমরা একটা কিছু করতে পারবো যে এটা ওয়ান্স এন্ড ফর অল এটা শেষ হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো আপনার সঙ্গে আমি একেবারে একমত যে দেশে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম দরকার। আমি মনে করি দুটো সংস্কার এই সরকার করে নির্বাচন দিয়ে চলে যাক। একটা হচ্ছে মানে সংবিধানে নিয়ে আসুক প্রেসিডেন্সিয়াল ফর্ম, এর উপর দরকার হলে একটা রেফারেন্ডাম করতে পারে। দুটো পয়েন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্মের সরকার, আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম যেখানে অটোমেটিক এলিমিনেশন হচ্ছে। মনে করেন আমাদের দেশে 150টা রাজনৈতিক দল,
150 দলের ভিতরে 50টা দল হয়তো এক একটা কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করবে, 50টা না হলেও 15টা 20টা। সেখানে ভোট যখন হবে, সবচাইতে বেশি ভোট যে দুটো দল পাবে, এক্স অ্যান্ড ওয়াই, তাদের ভেতরে আরেক রাউন্ড নির্বাচন করতে হবে 2 সপ্তাহের ভেতরে। আপনি মনে করেন জামাত, এনসিপি, মুসলিম লীগ, বিএনপি, অনেক আরো বিভিন্ন দল নির্বাচন করলো, কেউ পেল 10%, কেউ 20%, কেউ 30%, কেউ 40%, কেউ 50 ভাগের বেশি পায় নাই। তখন যেটা ফ্রান্সে যেটা হয়, সবচেয়ে উপরে যারা দুটো দল, ওই 2 দলের ভিতরে তখন নির্বাচন হয়। সেটা হলে কারোরই কোনো আপত্তি থাকার কথা না, মানে 51 ভাগ বা 50+1% যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকে যে দুর্ঘটনাটি ঘটলো, এই বিষয়ে আসলে বলে শেষ করা যাবে না, এই বিষয়টি বলারও বিষয় না। এই দুঃখ আসলে কিভাবে প্রকাশ করব? আপনারা জানেন যে কোমলমতি কতগুলো শিশু আহত হয়েছে, কতগুলো শিশু নিহত হয়েছে, যদিও আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো কিছুই ঘটে না। তবু যে বিষয়টি ঘটেছে আসলে একজন মানুষ হিসাবে মেনে নেওয়া খুবই কঠিন। আপনারা দেখেছেন যে ছোট ছোট মাসুম বাচ্চাদের গা কিভাবে পুড়ে গেছে এবং কিভাবে আত্মচিৎকার তারা করছে। প্রিয় দর্শক, সত্যি অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন দলের লোকজন এসে সমবেদনা দিচ্ছে। আমরা প্রথমে বাংলাদেশের জামাত ইসলামের আমির, তিনি এসেছিলেন সর্বপ্রথম, তিনি কথা বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির দল ছুটে এসেছিল, ছাত্র দলের সভাপতি রাকিব হাসান তিনি এসেছিল এবং সর্বোচ্চ সহায়তা সাহায্য তারা আসলে করছে এবং সকলকে সাহায্য করারই নির্দেশ দিচ্ছে। আসলে সাহায্য সহযোগিতা এগুলো করছে যারা বেছে নেই, যাদের আসলে যারা মারা গেছে ছোট ছোট শিশু, তাদের আসলে কি কঠিন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তার পরিবারের, তার বাবাদের আত্মচিৎকার, মায়ের আত্মচিৎকার, ভাইয়ের আত্মচিৎকার, বোনের আত্মচিৎকার, স্বজনদের আত্মচিৎকার আসলে আমাদের দুই কানকে ভারী করে তুলেছে এবং আসলে মানুষ যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন, এই দৃশ্যগুলো যখন টিভির পর্দাতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, দুই চোখের পানি কোনোভাবেই ধরে রাখা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, এই যে একটি অবস্থা, এই অবস্থাকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র গন্ধ পাচ্ছে। আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তিনি সমবেদনা জানিয়েছেন এবং পাশাপাশি বলেছেন যে এমন একটি ঘটনা, যুদ্ধের বিমান, প্রশিক্ষিত বিমান এত জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ দিতে হবে, এর পিছনে কারা দায়ী, কারা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন এবং তদন্ত করার জন্য বলেছেন। আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে দেখেছি যে তিনি সমবেদনা জানিয়েছেন এবং কালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ভিডিও বার্তায় শোক ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে শোক ঘোষণা করা ছাড়া কিছুই করার নেই। মানুষের হাত নিয়ে এখানে যারা মারা গিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই, হবেও না। বাচ্চারা দের সাথে যা আচরণ হয়, পরিবারে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তারা বোঝেন যে বাচ্চারা কিভাবে ঘরকে মাতিয়ে রাখে। বিশেষ করে ছোট বাচ্চা থেকে 8-10 বছরের বাচ্চা যারা রয়েছে তারা কিভাবে বাড়িতে কত রকমের কত কাহিনী তাদের দেখতে হয় এবং তারা কিভাবে সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখে, সেই দৃশ্যগুলো বাবা মার চোখে হয়তো ভাসছে। সকালে কিভাবে স্কুলে দিয়ে এসেছে সেই কথাগুলো ভাবছে। যারা সকালে বাবা মার সাথে স্কুলে আসলো, বাবা মা দাদা দাদি যারা স্কুলে নিয়ে আসলো, তারা হয়তো এখন আর খালি হাতে ফেরত গিয়েছে, তারা আর নিতে পারে নাই তাদের বাচ্চাদের। এই যে এই দৃশ্যগুলো তাদের মনে পড়ছে, এই দৃশ্যগুলো তাদের ভাবাচ্ছে, এইগুলো ভেবেই তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে। আর পাইলট যিনি রয়েছেন তিনি
মারা গিয়েছেন আপনারা জানেন, তিনিও সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এখান থেকে অন্য কোনো জায়গায় বিমানটি অবতরণ করার জন্য, আসলে পারেননি। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক সবাইকে মাফ করুক, সবাইকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক।